আসছে। ওকে। হ্যাঁ ভাই, ফেসবুকে মনে হয় লাইভ হয়েছে, তাই না? হ্যাঁ, 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 শুরু হয়েছে। আচ্ছা, ওকে। ওকে, তাহলে আমি কি আস্তে আস্তে শুরু করতে পারি? হ্যাঁ, 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 শুরু করো। আচ্ছা, ওকে। ওকে, আমি ফেসবুকে এই ফাঁকে একটু ঢুকে নেই। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাই আমাকে একটু জানাও তো যে আমার ভয়েস একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই একটু আমাকে ফার্স্ট জানাও, তারপর আমরা আস্তে আস্তে শুরু করে দেব। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সবাই জানাও যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, তারপর আমরা স্টার্ট করে দেবো আস্তে আস্তে। ওকে। তো দেখো, আমরা গত ক্লাসে রাসায়নিক পরিবর্তন গত ক্লাসে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা শেষ করছিলাম। তো আজকে আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা শুরু করব, এবং তড়িৎ রসায়নের পার্ট 1 যেটা আছে সেটা আমরা আজকের ক্লাসের মাধ্যমে শেষ করব। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, এবং কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সবাই অবশ্যই অযথা কমেন্ট করা থেকে বিরত থাকবা, ঠিক আছে? তো চলো আমরা বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। আচ্ছা, ওকে। তো প্রথমে আমরা আসি যে এই যে চ্যাপ্টারটা আছে তড়িৎ রসায়ন, এই চ্যাপ্টারটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তো তড়িৎ রসায়ন চ্যাপ্টারটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আরেকটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। ওকে। তো এখন কথা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়। তো তুমি সবসময় মাথায় রাখবা যে তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে আমার তড়িৎ শক্তি যেটা আছে, তড়িৎ শক্তি যেটা আছে তড়িৎ শক্তি যেটা আছে সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কে বলছি ভাই বলতো? আমি বলছি যে তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর তড়িৎ রাসায়নিক কোষে কি হয়? তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে রাসায়নিক শক্তিটা রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো আজকে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোর্স যেটা আছে সেটা আমরা টপ টু বটম মানে যা যা লাগে মোটামুটি সব কিছু কভার করার ট্রাই করব। তো সবাই ক্লাসে একটু ভালো করে মনোযোগ দাও, হ্যাঁ? আচ্ছা, ওকে। তো আমরা চলো শুরু করি। সো প্রথমে দেখো যে আমরা একটা ধাতুর সক্রিয় সিরিজ লিখছি আর কি। তো তুমি এই যে আমার ধাতুর সক্রিয় সিরিজ যেটা আছে তুমি এটা একটু একটু টানা মুখস্থ করে নিবা, ঠিক আছে? এবং এই যে সিরিয়ালটা আছে তুমি এই সিরিয়াল অনুযায়ী মুখস্থ করবা। আচ্ছা, তো এখানে তো আমি কিছু কথা লিখছি যে নিচ থেকে উপরে গেলে, ধাতুর ক্ষেত্রে নিচ থেকে উপরে গেলে সক্রিয়তা বৃদ্ধি পায়। মানে আমি নিচ থেকে উপর দিকে গেলে সক্রিয়তা বৃদ্ধি পাবে। আবার আমি যদি নিচ থেকে উপর দিকে যাই তখন তার বিজারক ধর্ম বৃদ্ধি পাবে। আবার আমি যখন নিচ থেকে উপর দিকে যাব তখন তখন সেখানের মধ্যে জারণ বিভবের মান বৃদ্ধি পাবে। আচ্ছা, তো তুমি আমাকে বলো তো ভাইয়া যে নিচ থেকে উপর দিকে গেলে যদি আমার বিজারক ধর্ম বৃদ্ধি পায় তার মানে কি আমার জারক ধর্ম অবশ্যই হ্রাস পাবে, কারণ আমরা জানি যে বিজারক ধর্ম এবং জারক ধর্ম একে অপরের বিপরীত, তাই না? আচ্ছা, ওকে। তোমরা কি বুঝতেছো সবাই? আচ্ছা, ওকে। আবার তুমি আমাকে বলো তো ভাইয়া যে নিচ থেকে উপর দিকে গেলে যদি জারণ বিভব বাড়ে তার মানে কি ভাইয়া বলো তো? বিজারণ বিভব অবশ্যই কমবে। আচ্ছা, আবার একটা জিনিস মাথায় রাখবা যে সিরিজের উপরের ধাতু নিচের ধাতুকে প্রতিস্থাপন করতে পারে। মানে উপরেরটা নিচেরটাকে প্রতিস্থাপন করতে পারে, বাট নিচেরটা কখনোই উপরেরটাকে প্রতিস্থাপন করতে পারে না। আমি আবার বলি, দেখো, উপরেরটা নিচেরগুলোকে প্রতিস্থাপন করতে পারে, বাট নিচেরগুলা উপরেরগুলোকে কখনোই প্রতিস্থাপন করতে পারে না। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা যে যে উপরে থাকে সে হবে অ্যানোড, আর যে নিচে থাকে সে হবে ক্যাথোড।
তো এই জিনিসগুলো একটু মুখস্থ রাখবা। তো চলো আমরা কিছু একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? ওকে, তো দেখো আমি এখানে কি নিছি, আমি এখানে মধ্যে জিঙ্ক নিছি আর কপার নিছি। ওকে, তো এখন আমাকে বিভিন্ন ক্রম অনুসারে সাজাতে হবে আর কি। তো তুমি আমাকে বলো তো ভাইয়া যে জিঙ্ক এবং কপার মধ্যে কার সক্রিয়তা বেশি? দেখো আমরা জানি যে সিরিজের মধ্যে যখন আমি নিচ থেকে উপর দিকে যাব তখন সক্রিয়তা বৃদ্ধি পায়। তার মানে দেখো জিঙ্ক হচ্ছে উপরে, কপার হচ্ছে নিচে, তার মানে জিঙ্কের সক্রিয়তা কপারের চেয়ে বেশি হবে। সো আমরা লিখি এখানের মধ্যে জিঙ্কের সক্রিয়তা কপারের চেয়ে বেশি হবে। আচ্ছা, আবার দেখো এখানে কি চাইছে, এখানে চাইছে বিজারক ধর্ম। সো তুমি আমাকে বলো যে আমরা যখন নিচ থেকে উপর দিকে যাব তখন কি বিজারক ধর্ম কি বৃদ্ধি পাবে না? তাহলে তুমি আমাকে বলো যে উপরে কি আছে, জিঙ্ক আছে, নিচে কি আছে, কপার আছে। তার মানে যে উপরে থাকবে তার বিজারক ধর্ম বেশি থাকবে, যে নিচে থাকবে তার বিজারক ধর্ম কম থাকবে। তার মানে এখানের মধ্যে আমরা ঠিক একইভাবে জিঙ্কের বিজারক ধর্ম কপারের চেয়ে বেশি হবে, ঠিক আছে? ওকে, এখন তুমি আমাকে বলতো ভাইয়া যে জারক ধর্ম কি হবে? আমরা সবাই জানি যে বিজারক ধর্ম এবং ঝারক ধর্ম একে অপরের বিপরীত। তার মানে জিঙ্কের যদি বিজারক ধর্ম বেশি হয় তার মানে কি জিঙ্কের জারক ধর্ম কম হবে। তার মানে আমরা এখানে দিব যে জিঙ্কের জারক ধর্ম কপারের চেয়ে কম হবে। আচ্ছা, ওকে, এখন জিঙ্ক এবং কপারের মধ্যে কে অ্যানোড হবে, কে ক্যাথোড হবে? তুমি আমাকে বলো তো। আমি কি বলছিলাম যে যে উপর থাকে সে হবে অ্যানোড, যে নিচে থাকে সে হবে ক্যাথোড। ওকে, তো তুমি আমাকে বলো জিঙ্ক এবং কপার মধ্যে কে অ্যানোড হবে? জিঙ্ক যেহেতু উপরে আছে তার মানে সে হবে অ্যানোড, কপার যেহেতু নিচে আছে তার মানে সে হবে ক্যাথোড। সো আমরা এখানে লিখি যে অ্যানোডে হবে তোমার জিঙ্ক, অ্যানোডে হবে জিঙ্ক, আর ক্যাথোডে কে হবে, ক্যাথোডে হবে তোমার কপার। তো আশা করি এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তো কোনটা উপরে থাকে কোনটা নিচে থাকে এটা কীভাবে মনে রাখবো, এটা তোমরা অনেকেই মানে পারো না। দেখো এখানে কিন্তু আমি একটা ছন্দ লিখে দিছি আর কি, যে লিকে কানা মেগাবার এলো যেন ফিরে, শোনা পাবে হায় কোথাকার হাজি হাজি পিটাবে আমায়। তো তুমি এই ছন্দ দ্বারা মুখস্থ রাখতে পারো, মানে লি দিয়ে লিথিয়াম, কে দিয়ে পটাশিয়াম, তারপর কা দিয়ে ক্যালসিয়াম, তারপর এনে দিয়ে তো না দিয়ে সোডিয়াম। মানে তুমি এভাবে একটা ছন্দ দিয়ে মুখস্থ রাখবা। এক দুইবার যদি তুমি লিখে প্র্যাকটিস করো তুমি দেখবা এই জিনিসটা একদম তোমার হাতের আয়ত্তে চলে আসছে আর কি। আচ্ছা, তো চলো আমরা এখন নেক্সট পেজে যাই, ঠিক আছে? ওকে, তো দেখো এখানের মধ্যে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে তোমার যে নিচের কোনটি H2SO4 থেকে হাইড্রোজেনকে মুক্ত করতে পারে? আচ্ছা, তো তুমি আমাকে বলো তো ভাইয়া যে H2SO4 থেকে হাইড্রোজেনকে কে মুক্ত করতে পারবে? অবশ্যই তার চেয়ে শক্তিশালী কেউ লাগবে, তাই না? তার চেয়ে শক্তিশালী কেউ যদি তাকে প্রতিস্থাপন করে তার মানে সেখান থেকে হাইড্রোজেনটা মুক্ত হতে পারবে। আচ্ছা, তো চলো আমরা প্রতিটার ক্ষেত্রে বিক্রিয়া করে একটু দেখি। সো তুমি আমাকে বলো তো ভাইয়া যে প্লাটিনাম কি H2SO4 সাথে বিক্রিয়া করতে পারে কিনা? প্লাটিনাম H2SO4 সাথে বিক্রিয়া করতে পারে কিনা একটু বলো তো তুমি আমাকে। দেখো প্লাটিনাম এবং হাইড্রোজেন দেখো তো তাদের অবস্থানটা কোথায়। দেখো প্লাটিনাম হচ্ছে তোমার নিচে, হাইড্রোজেনটা হচ্ছে উপরে। তাহলে তুমি আমাকে বলো নিচেরটা উপরটাকে কি প্রতিস্থাপন করতে পারে? নিচেরটা উপরটাকে প্রতিস্থাপন করতে পারে না। তো যেহেতু প্লাটিনাম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না তার মানে এখানে কোনো বিক্রিয়া হবে না, এখানে কোনো বিক্রিয়া হবে না, ঠিক আছে? আচ্ছা, আবার দেখি আমরা যে গোল্ড হাইড্রোজেনকে সে মুক্ত করতে পারে কিনা। সো আমরা এখানে নিলাম AU প্লাস আমরা নিলাম H2SO4 নিলাম। ওকে, এখন দেখো আমরা এখানে পজিশনটা দেখি। তো দেখো এখানে কীভাবে বলতো, গোল্ডটা আমার নিচে আছে আর হাইড্রোজেনটা উপরে আছে। সো আমরা কি জানি যে নিচেরটা কখনো উপরেরটাকে প্রতিস্থাপন করতে পারে না, উপরেরটা নিচেরটাকে প্রতিস্থাপন করতে পারে, ঠিক আছে? তার মানে এখানেও কোনো বিক্রিয়া হবে না। আচ্ছা, এখন দেখি যে কপার এখানে কোনো বিক্রিয়া করতে পারে কিনা। সো দেখো কপার যদি আমরা H2SO4 সাথে দিই তাহলে কি ঘটনা ঘটে দেখো। তো দেখো ভাইয়া কপার কিন্তু হাইড্রোজেনের নিচে, তার মানে কপারও হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না, তার মানে এখানেও তোমার বিক্রিয়াটা হবে না। এখন আমরা দেখি যে জিঙ্ক যেটা আছে, জিঙ্ক কি H2SO4 থেকে সে মানে হাইড্রোজেনকে মুক্ত করতে পারে কিনা। সো দেখো তো ভাইয়া যে আমার জিঙ্ক হচ্ছে উপরে, হাইড্রোজেন হচ্ছে নিচে, তার মানে কীভাবে বলতো উপরেরটা নিচেরটাকে প্রতিস্থাপন করতে পারে, তার মানে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। তার মানে কি করবে, জিঙ্ক H2SO4 সাথে বিক্রিয়া করে সে জিঙ্ক সালফেট তৈরি করবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে দেখো তো ভাইয়া যে জিঙ্ক H2SO4 থেকে সে হাইড্রোজেনকে মুক্ত করতে পারছে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ঘ।
তো সবাই কি বুঝছো কিনা একটু জানাও তো, সবাই বুঝছো কিনা? এগুলো তো কমন জিনিস তাই না, এগুলো আমরা সবাই এইচসি লেভেলে পড়ে আসছি আর কি। আচ্ছা, তো এখন দেখো এখানের মধ্যে কি আছে, যে জারকের শক্তিমাত্রা ক্রমানুসারে নিচের কোনটি সঠিক। আচ্ছা, তো জারকের ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া বলো তো? জারকের ক্ষেত্রে জানি আমরা যে নিচ থেকে উপরের দিকে গেলে, নিচ থেকে উপরের দিকে গেলে কি হবে বলতো? নিচ থেকে উপরের দিকে গেলে জারকের জারকের শক্তিমাত্রা কম হয়, জারকের শক্তিমাত্রা কম হয়। আচ্ছা, আবার আমরা কি জানি, যদি আমরা এটাকে উল্টাই দিই, তার মানে তুমি আমাকে বলো, উপর থেকে নিচের দিকে গেলে, উপর থেকে নিচের দিকে গেলে, উপর থেকে নিচের দিকে গেলে কি হবে? মানে উল্টাই দিছি, তার মানে কি হবে এখানের মধ্যে? জারক ধর্ম বৃদ্ধি পাবে, অর্থাৎ আমি যত নিচে যাব তার জারক ধর্ম তত বৃদ্ধি পাবে। এখন আমরা দেখি যে এখানের মধ্যে কে সবার নিচে আছে। আচ্ছা, সো দেখো তো ভাইয়া, যে লিথিয়াম কি ভাইয়া বলতো? লিথিয়াম হচ্ছে তোমার সবার উপরে। তো লিথিয়াম যদি সবার উপরে হয়, তার মানে কি তার জারণ বিভব কি বেশি হবে? বেশি হবে না, মানে তার জারক ধর্ম কিন্তু বেশি হবে না। ঠিক আছে, আচ্ছা ওকে। আবার দেখো যে এখানের মধ্যে দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু দেখো সবার নিচে আছে, হাইড্রোজেন কিন্তু সবার নিচে আছে। তার উপরে আছে তোমার লেড, তারপরে আছে তোমার টিন, তারপর আছে তোমার আয়রন আছে। সো তুমি আমাকে বলো তো যে জারকের ক্ষেত্রে যে নিচে থাকে তার জারক ধর্ম বেশি। তার মানে দেখো এটা হবে সবচেয়ে বেশি, তারপর হবে তোমার লেড, তারপর হবে টিন, তারপর হবে আয়রন। তাহলে দেখো তো যে আমার বি নাম্বার যে অপশনটা আছে, এই বি নাম্বার অপশন কি এটা মিলে চলতেছে না? এটা মেনে চলতেছে, তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে বি। জারক ধর্মের ক্ষেত্রে আমরা কি জানি? জারক ধর্মের ক্ষেত্রে জানি যে যে নিচে থাকে তার জারক ধর্ম বেশি হয়। তার মানে দেখো হাইড্রোজেন সবার নিচে ছিল, তার মানে তার জারক ধর্ম বেশি বা জারকের শক্তিমাত্রা বেশি। তারপর ছিল তোমার লেড, তার উপরে ছিল টিন, তারপর ছিল তোমার আয়রন আর কি। তো এটা ছিল আমার সিকোয়েন্স আর কি। আচ্ছা ওকে, তো চলো আমরা এখন নেক্সট পেজে যাই। ওকে, এখন বলছে যে নিচের কোন তড়িৎদ্বারটির প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে কম। আচ্ছা, তো জারণ বিভব অথবা বিজারণ বিভবের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে নিচ থেকে উপর দিকে গেলে, নিচ থেকে উপরের দিকে গেলে, নিচ থেকে উপরের দিকে গেলে কি হবে বলতো? নিচ থেকে উপরের দিকে গেলে আমার বিজারণ বিভব যেটা আছে, বিজারণ বিভব যেটা আছে, বিজারণ বিভবের মান কি হবে বলতো? বিজারণ বিভবের মান তোমরা তো কমেন্ট করতেছো, হ্যাঁ তোমরা তো পারতেছো সবাই। আচ্ছা আচ্ছা ওকে ওকে, গুড গুড গুড। আচ্ছা, সো দেখো আমরা একটু একটু লিখি যে আমরা কি জানি, যে আমরা জানি যে আমরা একটু অন্যভাবে লিখি। হ্যাঁ আচ্ছা ওকে, তো দেখো আমরা একটু সিকোয়েন্সটা দেখো। সিকোয়েন্সটা কি ছিল বলতো? সিকোয়েন্সটা ছিল যে নিচ থেকে উপর দিকে গেলে কি হবে বলতো? নিচ থেকে উপর দিকে গেলে জারণ বিভব বাড়ে, আর জারণ বিভব বাড়া মানে কি ভাবে বলতো? বিজারণ বিভব কমা। তার মানে আমরা লিখি যে নিচ থেকে, নিচ থেকে উপর দিকে গেলে আমরা কি জানি? নিচ থেকে উপর দিকে গেলে জানি আমরা যেখানে কি হবে বলতো? বিজারণ বিভব, বিজারণ বিভবের মান সবচেয়ে কম হয়, বিজারণ বিভবের মান সবচেয়ে কম হয়। তার মানে যে যত উপরে থাকবে তার বিজারণ বিভবের মান সবচেয়ে কম হবে। তাহলে তুমি আমাকে বলো এখানের মধ্যে কে সবার উপরে আছে? হাইড্রোজেন, কপার, সোডিয়াম এবং আয়রন, এগুলো সরি ফ্লোরিন, এগুলোর মধ্যে কে সবার উপরে আছে? অবশ্যই সোডিয়াম উপরে আছে। তার মানে দেখো যে সোডিয়াম, দেখো সোডিয়াম কিন্তু উপরে আছে, তার মানে যে উপরে থাকবে তার বিজারণ বিভব সবচেয়ে কম থাকবে। ঠিক আছে, তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার সি। আনসার কোনটা হবে? আনসার হবে সি। বুঝছো কিনা সবাই? আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ গুড গুড, সবাই পারতেছো। ওকে, এখন দেখো যে আমরা আসি অ্যানয়নের সক্রিয়তা। তো দেখো অ্যানয়ন মানে কি ভাবে বলতো? চার্জ মানে নেগেটিভ চার্জ। তো তুমি সবসময় মাথায় রাখবা যে চার্জের ক্ষেত্রে, তুমি সবসময় মাথায় রাখবা যে চার্জের ক্ষেত্রে, চার্জের ক্ষেত্রে, চার্জের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে, উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা বৃদ্ধি পায়। চার্জের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা বৃদ্ধি পায়, আর সক্রিয়তা যত বৃদ্ধি পায় সেটা তত আগে চার্জ মুক্ত হয়, সেটা তত আগে চার্জ মুক্ত হয়। আমি আবার বলি দেখো, উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা বৃদ্ধি পায়, আবার উপর থেকে নিচের দিকে গেলে সেটা চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে NO3 মাইনাস, NO3 মাইনাস এবং OH মাইনাস এই দুইটার মধ্যে কার সক্রিয়তা বেশি? অবশ্যই OH মাইনাসের সক্রিয়তা বেশি, কারণ আমরা জানি যে চার্জের ক্ষেত্রে যে নিচে থাকে তার সক্রিয়তা বেশি হয়, আর যার সক্রিয়তা বেশি তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। তার মানে OH মাইনাসের সক্রিয়তা বেশি হবে, OH মাইনাসের চার্জ মুক্ত হওয়ার প্রবণতাও বেশি হবে। ঠিক আছে ভাইয়া? ওকে,
আবার দেখো চার্জের ক্ষেত্রে ধরো আমি এখানে নিলাম, এটা কথার কথা, ধরো সাপোজ আমি নিলাম সোডিয়াম প্লাস নিলাম, এবং ধরো আমি ম্যাগনেসিয়াম প্লাস নিলাম, ওকে, ম্যাগনেসিয়াম 2 প্লাস নিলাম, ওকে। তো আমি কি বলছি যে চার্জের ক্ষেত্রে যে নিচে থাকবে তার সক্রিয়তা বেশি থাকবে। তাহলে তুমি আমাকে বলো সোডিয়াম প্লাস এবং ম্যাগনেসিয়াম 2 প্লাসের ক্ষেত্রে চার্জের বেলায় কে নিচে আছে? ম্যাগনেসিয়াম নিচে আছে, তার মানে ম্যাগনেসিয়াম 2 প্লাসের সক্রিয়তা বেশি থাকবে। আর ধাতুর ক্ষেত্রে আমি নিচ থেকে যত উপর দিকে যাব, মানে যে উপরে থাকবে তার সক্রিয়তা বেশি থাকবে। আমি আবার বলি, ধাতুর ক্ষেত্রে যে উপরে থাকবে তার সক্রিয়তা বেশি হবে, আর চার্জের বেলায় বা ক্যাটনের বেলায় যে নিচে থাকবে তার সক্রিয়তা বেশি হবে। ঠিক আছে, ওকে ওকে, গুড। তো আই থিঙ্ক সবাই এই জিনিসগুলো বুঝতে পারছো, এগুলো বেসিক জিনিস আর কি। এগুলো তোমার মাঝে মাঝে এমসিকিউতে 1-2টা আসে, তো এই জন্য এই জিনিসগুলো রাখলাম আর কি। তো আমাদের মেইন জিনিসগুলো এখন থেকে শুরু হবে আর কি। আচ্ছা, সো দেখো এখানে কি বলছে, তড়িৎ বিশ্লেষণে কোনটি আগে চার্জ মুক্ত হবে। তো চার্জের বেলা কি বলছিলাম, যে নিচে থাকবে সেটা আগে চার্জ মুক্ত হবে। তাহলে তুমি আমাকে বলতো যে গোল্ড যেটা আছে, গোল্ড কি সবার নিচে না? গোল্ড হচ্ছে তোমার সবার নিচে, তার মানে সেটা আগে চার্জ মুক্ত হবে। চার্জের বেলায় যে সবার নিচে সেটা আগে চার্জ মুক্ত হবে, তার সক্রিয়তা বেশি হবে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে ডি। ঠিক আছে, আনসার কোনটা হবে? আনসার হবে ডি। আচ্ছা, ওকে। এখন আসি আমরা যে তড়িৎ বিশ্লেষক কোষ, এখন থেকে আমাদের মেইন পার্টটা শুরু আর কি। তো তড়িৎ বিশ্লেষক কোষ মানে কি? তড়িৎ বিশ্লেষক কোষ মানে এখানের মধ্যে কি থাকবে? এটা থাকবে পাত্র থাকবে। কি থাকবে? এটা পাত্র থাকবে। ঠিক আছে, এটা পাত্র থাকবে। আর এখানের মধ্যে কি থাকবে? একটা ব্যাটারি থাকবে। কি থাকবে? একটা ব্যাটারি থাকবে। পাত্র থাকবে, তারপর এখানের মধ্যে ব্যাটারি থাকবে। ব্যাটারি থাকবে, আর কি থাকবে? দুইটা তড়িৎদ্বার থাকবে। তড়িৎদ্বার মানে কিভাবে বলো তো? তড়িৎদ্বার মানে কিছুই না, সেটা হচ্ছে তোমার ধাতুর টুকরা। ধরো আমরা সাপোজ এখানে আমাদের লোহার টুকরা নিলাম, বা অ্যালুমিনিয়ামের টুকরা নিলাম, বা তোমার জিঙ্কের টুকরা নিলাম, মানে তড়িৎদ্বার মানে জাস্ট ধাতুর টুকরা আর কি। তার মানে তড়িৎ বিশ্লেষক কোষে কি থাকবে? একটা পাত্র থাকবে, একটা ব্যাটারি থাকবে, আর কি থাকবে? তড়িৎদ্বার থাকবে। কি থাকবে? তড়িৎদ্বার থাকবে। আচ্ছা, ফাইন। এখন আমরা দেখব যে তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে কি ঘটনা ঘটে। আচ্ছা, তো ধরো আমরা এখানে কি নিলাম, আমরা এখানের মধ্যে একটা কথার কথা, ধরো আমরা নিলাম এখানের মধ্যে গলিত কপার সালফেট নিলাম। কি নিলাম আমরা? গলিত কপার সালফেট নিলাম। সো তুমি আমাকে বলো ভাইয়া যে গলিত কপার সালফেট মানে এখানে কি থাকবে? এখানের মধ্যে থাকবে তোমার কপার 2 প্লাস থাকবে, আর SO4 2 মাইনাস থাকবে। গলিত মানে শুধু এইটার আয়নগুলোই থাকবে। আচ্ছা, এখন দেখো যে আমার এই যে তড়িৎদ্বারটা আছে, এই তড়িৎদ্বারটা কি হয় বলতো? পজিটিভ প্রান্তের সাথে যুক্ত। তার মানে এই তড়িৎদ্বারটা কি হবে? এই তড়িৎদ্বারটা হবে তোমার পজিটিভ চার্জে চালিত। ঠিক একইভাবে যেহেতু এটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, তার মানে এই তড়িৎদ্বারটা হবে তোমার নেগেটিভ চার্জে চার্জিত, তাই না? ওকে। এখন আমি কি করলাম, এই তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে গলিত কপার সালফেট নিলাম। সো গলিত কপার সালফেট নেওয়া মানে এখানে কি নিব আমরা? গলিত কপার সালফেট নেওয়া মানে এখানের মধ্যে আমরা কি নিছি? কপার 2 প্লাস নিছি, আর SO4 2 মাইনাস নিছি। ওকে, ফাইন। এখন দেখো যে এখানের মধ্যে কি ঘটনাটা ঘটে। ঠিক আছে, আচ্ছা। সো দেখো ভাইয়া যে কপার 2 প্লাস এখানে কি আছে বলতো? পজিটিভ চার্জ আছে। তো পজিটিভ চার্জটা কার দিকে যাবে? পজিটিভটা যাবে নেগেটিভের দিকে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো পজিটিভ চার্জকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি। তার মানে দেখো ক্যাটায়নটা যে তড়িৎদ্বারের দিকে যাবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ক্যাথোড বলবো। কি বলবো? সেটাকে আমরা বলবো ক্যাথোড বলবো। ক্যাটায়ন যে তড়িৎদ্বারের দিকে যায় সেটাকে আমরা বলবো ক্যাথোড বলবো। তার মানে দেখো এখানে কি ঘটনা করে, দেখো কপার 2 প্লাস যেটা আছে, কপার 2 প্লাস এখানে যাবে। তো কপার 2 প্লাস এখানে গেল, কপার 2 প্লাস। কপার 2 প্লাস মানে কি? তার দুইটা ইলেকট্রনের অভাব আছে। তার মানে সে কি করবে? সে তোমার দুইটা ইলেকট্রন গ্রহণ করে, সে কি হবে? সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কপার ধাতু হিসেবে এখানে আমাদের জমা হবে। কপার ধাতু হিসেবে এখানে সে কি করবে? জমা হবে। অপরদিকে দেখো যে SO4 2 মাইনাস। তো 2 মাইনাস, মাইনাস চার্জ মানে কি? সেটা অ্যানায়ন। তার মানে দেখো অ্যানায়নটা যে তড়িৎদ্বারের দিকে যাবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যানোড বলবো। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যানোড বলবো। তো দেখো SO4 2 মাইনাস এখানে গেল, তো SO4 2 মাইনাস যাবে, তাহলে দেখো 2 মাইনাস, 2 মাইনাস মানে কি? তার দুইটা ইলেকট্রন বেশি আছে। সো সে কি করবে? সে তোমার দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কি করবে? সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে, প্লাস অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হবে। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হবে। তার মানে দেখো কপার 2 প্লাস এখানে গেল, সে গিয়ে এখানে আমাদের কপার ধাতু হিসেবে জমা হইল। অপরদিকে SO4 2 মাইনাস এখানে গেল, যাওয়ার পর সে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করলো। আচ্ছা, এখন মোস্ট
মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা বুঝবো এখানে অ্যানোডে কী হয়, ক্যাথোডে কী হয়। তো দেখো ক্যাথোডের মধ্যে কী হয়েছে এবার বলো তো, ক্যাথোডের মধ্যে ইলেকট্রন গ্রহণ হয়েছে। তো তুমি সবসময় মাথায় রাখবা যে ক্যাথোডের মধ্যে কী হয়, ক্যাথোডের মধ্যে বিজারণ হয়, ক্যাথোডের মধ্যে কী হয়, বিজারণ হয়। আর অ্যানোডের মধ্যে দেখো তো কী হয়েছে, ইলেকট্রন ত্যাগ হয়েছে, তার মানে অ্যানোডে সবসময় জারণ হবে। ওই যে একটা গান আছে না, যায় অ্যানোডে না কি জানি একটা, মানে ইউটিউব ভিডিও আর কি, তো এটা মাথায় রাখবে আর কি, যে অ্যানোডে সবসময় জারণ হয় আর ক্যাথোডে সবসময় বিজারণ হয় আর কি। আচ্ছা ওকে, তো এখন আমরা দেখব যে নিষ্ক্রিয় ইলেকট্রোডে H2SO4 এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোনটি উৎপন্ন হবে, ঠিক আছে। ওকে, সো দেখো, তো H2SO4 এর জলীয় দ্রবণ মানে এখানে কি আছে ভাই বলো তো, এখানের মধ্যে তোমার H2SO4 আছে, H2SO4 আছে। আর জলীয় দ্রবণ মানে কি, সেখানে কি আছে, জলীয় দ্রবণ মানে সেখানের মধ্যে পানি আছে, তাই না। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে H2SO4 মানে সে আয়ন হিসেবে কিভাবে থাকবে, সে আয়ন হিসেবে থাকবে তোমার 2H+ হিসেবে, সাথে এখানে কি থাকবে, SO4 2- হিসেবে থাকবে। অপরদিকে পানি কি হিসেবে থাকবে, পানি থাকবে তোমার H+ হিসেবে এবং OH- হিসেবে। তাহলে আমি জলীয় H2SO4 নেওয়া যে কথা, আমার এই আয়নগুলো নেওয়া একই কথা, কারণ জলীয় H2SO4 মানে এখানে H2SO4ও থাকবে, সাথে পানিও থাকবে। তো জলীয় H2SO4 নিচে মানে এখানে কি থাকবে বলো তো, এখানের মধ্যে তোমার H+ থাকবে, সাথে SO4 2- থাকবে। আবার দেখো এখানে H+ আছে, সো যেহেতু আমরা এখানে H+ একবার লিখে ফেলছি, তা আমরা আর লিখবো না আর কি, সেম জিনিসই তো। আর এখানে কি থাকবে ভাইয়া বলো তো, এখানে থাকবে তোমার OH- থাকবে, কি থাকবে, OH- থাকবে। ওকে, আচ্ছা এখন তুমি আমাকে বলো ভাইয়া যে আমি যদি এটাকে দিই প্লাস, এটাকে দিই আমি মাইনাস, তার মানে এটা হবে তোমার প্লাস আর এটা হবে তোমার মাইনাস। তো এটা কি ছিল, এটা ছিল তোমার ক্যাথোড ছিল, কি ছিল, এটা ক্যাথোড ছিল। দাঁড়াও একটা মিনিট, একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, তো দেখো এটা কি ছিল ভাইয়া বলতো, এটা ছিল তোমার ক্যাথোড ছিল, তাই না, এটা ছিল ক্যাথোড ছিল। সো তুমি আমাকে বলো এখানে কি ঘটনা করবে, দেখো যে আমার H+ যেটা আছে, H+ সে কি করবে, সেইখানে আসবে। সো দেখো H+ মানে কি ভাইয়া বলো তো, H+ মানে তার ইলেকট্রন নাই, তো সে কি করবে, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, এখন দেখো একটা H+ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে দুইটা H+ কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে কি করবে, গ্রহণ করে সে তোমার হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হবে। এখন দেখো যে আমার কে অ্যানোডের মধ্যে কে যাবে, দেখো সো আমরা এখানে লিখি যে অ্যানোড। ওকে, এখন দেখো অ্যানোডের মধ্যে দেখো যে আমার এখানের মধ্যে দুইটা কিন্তু অ্যানায়ন আছে, SO4 2- আছে, আবার OH- আছে। তাহলে কে যাবে দেখো, সো আমি কি বলছিলাম যে সক্রিয়তা সিরিজে যার অবস্থান নিচে সে আগে চার্জমুক্ত হবে। সো দেখো SO4 2- হচ্ছে তোমার উপরে ছিল আর OH- কিন্তু নিচে ছিল। সো যে নিচে থাকবে সে কি আগে চার্জমুক্ত হবে, তার মানে OH- এখানে যাবে। সো OH- এখানে গেল, গিয়ে সে কী করবে, দেখো যে আমরা বিক্রিয়ার সুবিধাতে লিখবো যে 4টা OH-, দেখো 4টা OH- কী করবে, দেখো যে প্রতিটা OH- মধ্যে একটা করে ইলেকট্রন বেশি আছে, তো একটা কি করে, একটা হচ্ছে তোমার একটা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে 4টা OH- 4টা ইলেকট্রন ত্যাগ করে সে কী করবে, সে তোমার দুইটা পানি তৈরি করবে, কী করবে, দুইটা পানি তৈরি করবে, সাথে তোমার অক্সিজেন গ্যাস তৈরি করবে। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে এখানের মধ্যে আমরা অ্যানোডের মধ্যে কী কী পাইছি, আমরা অ্যানোডের মধ্যে পাইছি পানি পাইছি, সাথে আমরা অক্সিজেন গ্যাস পাইছি। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে সি। আনসার কোনটা হবে, আনসার হবে সি। আচ্ছা ওকে, তোমরা কি বুঝতেছো, তোমরা কি বুঝতেছো? আচ্ছা ওকে, আমরা একটু ভেঙে ভেঙে করতেছি আর কি। ওকে, এখন আসি আমরা যে ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা কি কি পাবো। আচ্ছা, তো ব্রাইন মানে কি ভাই বলো তো, ব্রাইন মানে হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, ঠিক আছে। ওকে, তার মানে ব্রাইন নিয়ে যে কথা, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি নিয়ে কি একই কথা না, কারণ এখানে কি থাকবে, এখানে সোডিয়াম ক্লোরাইড থাকবে, সাথে জল থাকবে, মানে পানি থাকবে। ওকে, তার মানে আমরা এখানে আয়ন হিসেবে কি কি পাবো, আমরা এখানে আয়ন হিসেবে পাবো সোডিয়াম প্লাস পাবো, আর কি পাবো হয় বলতো, Cl- পাবো। আর এখানে H2 মানে এখানে কি পাবো, আমরা H+ পাবো এবং OH- পাবো, ঠিক আছে। তার মানে ব্রাইন নিয়ে যে কথা, আমার এই আয়নগুলো নেওয়া একই কথা। তার মানে এখানে দিব আমরা সোডিয়াম প্লাস দিব, তারপর দিব আমরা Cl- দিব, আর এখানে দিব আমরা H+ দিব, আর এখানে দিব আমরা OH- দিব। ওকে, আচ্ছা এখন আমরা এটাকে দিলাম প্লাস, এটাকে দিলাম মাইনাস, তার মানে এটা হবে তোমার মাইনাস আর এটা হবে তোমার প্লাস, তাই না। আর এটা কি ছিল, এটা ছিল তোমার ক্যাথোড, এটা ছিল ক্যাথোড, আর এটা কি ছিল, এটা ছিল তোমার অ্যানোড, তাই না। ওকে, তো
তো চলো আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো এখন তুমি আমাকে বলো সোডিয়াম প্লাস এবং এইচ প্লাস এই দুটার মধ্যে কে আগে চার্জ মুক্ত হবে? কে আগে চার্জ মুক্ত হবে বলো তো? সোডিয়াম প্লাস এবং এইচ প্লাসের মধ্যে কে আগে চার্জ মুক্ত হবে? আচ্ছা কোনটা 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 বুঝছো না তোমরা আমাকে বলো তো। আচ্ছা কেন 4 হলো তাই না? আচ্ছা দেখো, তো আমরা হিসাবে সুবিধার্থে দেখো হিসাবে সুবিধাতে আমরা 4টা নিছি আর কি, মানে 4টা OH মাইনাস 4টা ইলেকট্রন ত্যাগ করে সে 2টা পানি এবং অক্সিজেন তৈরি করে আর কি, মানে হিসাবে সুবিধাতে আমরা OH মাইনাস দিচ্ছি। এখন তুমি আমাকে বলো যে আমি যদি তোমার OH মাইনাস মাইনাস একটা ইলেকট্রন দিলাম, তার মানে এখান থেকে কি আমি কিছু বানাইতে পারতাম? আমি এখান থেকে তো কিছু বানাইতে পারতাম না। সো হিসাবে সুবিধাতে আমরা এখানে 4টা নিছি। তো 4টা OH মাইনাস মানে এখানে কি পাবো আমরা? এখানের মধ্যে পাবো আমরা 2টা পানি পাবো, মানে এখানে 4টা হাইড্রোজেন আছে আর 2টা অক্সিজেন আছে, প্লাস এখানের মধ্যে 2টা অক্সিজেন আছে। তার মানে দেখো যে আমার 4টা অক্সিজেন 4টা হাইড্রোজেন আছে আর কি, মানে হিসাবে সুবিধাতে আমরা 4টা লিখছি আর কি, হিসাবে সুবিধাতে আমরা 4টা লিখছি। এখন বুঝছো কি না? হিসাবে সুবিধাতে আমরা 4টা লিখছি। আচ্ছা না বুঝতে সমস্যা নাই, আমরা এটা একটু প্র্যাকটিস করি, এটা প্র্যাকটিস করে দেখবো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এটা একটু প্র্যাকটিস করো, এটা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন দেখো সোডিয়াম প্লাস এবং এইচ প্লাসের মধ্যে কে আগে চার্জ মুক্ত হবে? দেখো যে আমার সোডিয়াম এবং দেখো সোডিয়াম সোডিয়াম হচ্ছে আমার এখানে আর হাইড্রোজেন হচ্ছে তোমার নিচে। তার মানে তুমি আমাকে বলো সোডিয়াম প্লাস এবং এইচ প্লাসের মধ্যে, সোডিয়াম প্লাস এবং এইচ প্লাসের মধ্যে কে নিচে আছে? এইচ প্লাস নিচে আছে, তো যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। সো আমরা এখানে লিখি যে এখানে কী ঘটনা ঘটে, দেখো যে এখানের মধ্যে তো এইচ প্লাস যেটা আছে এইচ প্লাস কী করবে? এখানের মধ্যে যাবে। এইচ প্লাস কী করবে? এইচ প্লাস এখানে যাবে। তো দেখো এইচ প্লাস মানে কি ভাইয়া বলো তো? তার ইলেকট্রনের অভাব আছে, তার মানে সে কী করবে? আচ্ছা সমস্যা, তুমি একটু বোঝা ট্রাই করো দেখো, তো এইচ প্লাস মানে কি? তার একটা ইলেকট্রনের অভাব আছে, তার মানে এইচ প্লাস কী করবে? সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। এখন তুমি আমাকে বলো যে এইচ প্লাস যদি ইলেকট্রন গ্রহণ করে তার মানে এখান থেকে কি আমরা কিছু বানাতে পারবো? কিছু বানাতে পারবো না। সো আমরা হিসাবে সুবিধার্থে আমরা কী করবো? এখানের মধ্যে 2টা এইচ প্লাস নেব। সো 2টা এইচ প্লাস কী করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করে সে হাইড্রোজেন গ্যাস হিসেবে রূপান্তরিত হবে। তার মানে ক্যাথোডে আমরা কী পাবো? ক্যাথোডে আমরা পাবো হাইড্রোজেন গ্যাস পাবো। ওকে, এখন সিএল মাইনাস এবং ওইচ মাইনাসের মধ্যে কে আগে চার্জ মুক্ত হবে? তোমরা অনেকে বলবা ওইচ মাইনাস। তো তুমি সবসময় মাথায় রাখবা যে যখন সিরিজে অবস্থান কাছাকাছি থাকবে, দেখো তো ক্লোরিন মানে কি? ক্লোরিন মানে সেটা হচ্ছে তোমার হ্যালোজেন। তার মানে দেখো যে ওইচ মাইনাস এবং হ্যালোজেন দুইটা কিন্তু একদম পাশাপাশি আছে। ওইচ মাইনাস এবং হ্যালোজেন দুইটা পাশাপাশি আছে। আর আমরা সবাই জানি যে পানিতে পানিতে ওইচ মাইনাস যেটা আছে, ওইচ মাইনাসের ঘনমাত্রা খুবই কম থাকে, সেটা হচ্ছে তোমার 10⁻7 মোলার থাকে। সো যখন আমার অবস্থান একদম কাছাকাছি থাকবে তখন যার ঘনমাত্রা বেশি হবে তাকে আমরা আগের প্রায়োরিটি দেব। আমি আবার বলি, যখন অবস্থানটা অনেক বেশি কাছাকাছি থাকবে তখন যার ঘনমাত্রা বেশি তাকে আমরা আগের প্রায়োরিটি দেব। তো ওইচ মাইনাসকে কেন আমরা প্রায়োরিটি দিলাম না? কারণ আমরা জানি যে ওইচ মাইনাসের ঘনমাত্রা হচ্ছে তোমার 10⁻7 মোলার। ঠিক আছে? আচ্ছা এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই তাহলে সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে আপনি তাহলে হাইড্রোজেনকে কেন নিলেন আর কি? তাহলে দেখো এখন এখানে দেখো যে সোডিয়াম প্লাস এবং এইচ প্লাস এই দুটোর মধ্যে দেখো তো যে আমার অনেক বেশি পরিমাণ গ্যাপ না? হ্যাঁ, অনেক বেশি পরিমাণে গ্যাপ। সো অনেক বেশি পরিমাণ গ্যাপ যদি থাকে তখন আমরা সিরিজটাকে প্রায়োরিটি দেবো। বাট যখন আমাদের মধ্যে ধরো এখানে এইচ প্লাস আছে এবং আয়রন Pb2 প্লাস আছে, তো যখন আমার পজিশনটা কাছাকাছি হয়ে যাবে তখন যার ঘনমাত্রা বেশি হবে আমরা তাকে প্রায়োরিটি দেব। ঠিক আছে? আচ্ছা, তো ওইচ মাইনাস এবং সিএল মাইনাসের মধ্যে কে যাবে? ওইচ মাইনাস এবং সিএল মাইনাসের মধ্যে তোমার সিএল মাইনাসটা যাবে। কে যাবে? এখানের মধ্যে সিএল মাইনাসটা যাবে। সো দেখো এই যে সিএল মাইনাস যেটা আছে সেই সিএল মাইনাস এখানে গেল। তো দেখো সিএল মাইনাস তার মানে কি? তার একটা ইলেকট্রন বেশি আছে, তো সে কী করবে? সে তোমার একটা ইলেকট্রন ত্যাগ করবে। সো দুইটা সেল মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কী করবে বলতো? সে তোমার ক্লোরিন গ্যাস হিসেবে রূপান্তরিত হবে। আর এখানে দেখো সোডিয়াম প্লাস আছে এবং ওইচ মাইনাস আছে, তো সোডিয়াম প্লাস এবং ওইচ মাইনাস মিলে সে কী তৈরি করবে? সে তৈরি করবে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে দেখো আমরা যখন ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করব তখন সেখান থেকে আমরা কী পাবো? সেখান থেকে আমরা পাবো হাইড্রোজেন গ্যাস পাবো, ক্লোরিন গ্যাস পাবো, সাথে আমরা NaOH পাবো। তো তুমি আমাকে বলো তো এখানে কী কী উৎপন্ন হয়? দেখো তো এখানে কোন অপশনটা ম্যাচ করে? এখানের মধ্যে আমার ডি অপশনটা ম্যাচ করে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার ডি। না এগুলো শর্টকাট নাই, তুমি একটু বুঝে বুঝে করতে হবে আর কি। তুমি যখন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে দেখবা তোমার এই জিনিসগুলো তোমার আয়ত্তে চলে আসছে আর কি। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। আচ্ছা ওকে,
এখন বলছে যে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে কি উৎপন্ন হয়। দেখো এখানে কিন্তু বলে নাই যে তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে। দেখো আমরা একটু আগে বলছিলাম যে ব্রাইন মানে সোডিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে, বাট এখানে বলছে যে সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত হলে কি উৎপন্ন হবে। সো তুমি মাথায় রাখবা যে কোনো একটা লবণকে যখন আমরা পানিতে দ্রবীভূত করি তখন তার আয়ন তৈরি হয়। তখন কি হয়? তখন তার আয়নটা তৈরি হয়। আচ্ছা, তো আমরা দেখো তো সোডিয়াম ক্লোরাইড কী করবে? সোডিয়াম ক্লোরাইড তোমার যখন পানিতে দ্রবীভূত হবে তখন সেখানে সোডিয়াম প্লাস জলীয় দ্রবণ তৈরি হবে, প্লাস ক্লোরাইড আয়ন জলীয় দ্রবণ তৈরি হবে। ঠিক আছে, তার মানে যখন আমি কোনো একটা লবণকে পানিতে দ্রবীভূত করব তখন সেখানে তার আয়ন তৈরি হবে আর কি। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে বি। আনসার কোনটা হবে? আনসার হবে বি। আচ্ছা ওকে, এখন বলছে যে সোডিয়াম ব্রোমাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে কোনটি উৎপন্ন হয় না। না বলছে, তার মানে দেখো এখানে আমরা কি নিব? আমরা এখানের মধ্যে নিব সোডিয়াম ব্রোমাইড নিব। আর এখানে কি বলছে? এখানে বলছে তোমার জলীয় দ্রবণ। সো জলীয় দ্রবণ মানে এখানে কি আছে ভাইয়া বলো তো? জলীয় দ্রবণ মানে এখানের মধ্যে পানি আছে। কি আছে? পানি আছে। ওকে, আচ্ছা তো তুমি আমাকে বলো এখানে আয়ন হিসেবে কে কে আছে? এখানের মধ্যে সোডিয়াম প্লাস আছে, আর কি আছে ভাইয়া বলো তো? বি আর মাইনাস আছে। অপরদিকে দেখো পানি আছে মানে এখানে কি আছে? পানি আছে মানে এখানের মধ্যে এইচ প্লাস আছে আর ওইচ মাইনাস আছে। তো সোডিয়াম ব্রোমাইডের জলীয় দ্রবণ নেওয়া যে কথা, আমার এই চারটা আয়ন নেওয়া একই কথা। তাহলে তুমি আমাকে বলো এখানে কি কি থাকবে? এখানে থাকবে তোমার সোডিয়াম প্লাস থাকবে, বি আর মাইনাস থাকবে, সেই সাথে তোমার এইচ প্লাস থাকবে এবং ওইচ মাইনাস থাকবে। ওকে, এখন তুমি আমাকে বলো সোডিয়াম প্লাস এবং এইচ প্লাসের মধ্যে কোনটা আগে চার্জ মুক্ত হবে? সো দেখো সোডিয়াম প্লাস হচ্ছে তোমার উপরে থাকে, আর এইচ প্লাসটা কিন্তু ছিল তোমার নিচে, মাঝখানে কিন্তু অনেকগুলো ধাতু ছিল। সো যে নিচে থাকে সেটা আগে চার্জ মুক্ত হবে। তার মানে দেখো এইচ প্লাস যেটা আছে সে কী করবে? এইচ প্লাস এখানে যাবে। সো আমি এখানে প্লাস মাইনাস দিই, তার মানে এটা হবে তোমার মাইনাস আর এটা হবে তোমার প্লাস, তাই না? প্লাস। আর এটা কি ছিল? এটা হচ্ছে তোমার ক্যাথোড ছিল, তাই না? ক্যাথোড ছিল। ওকে, সো দেখো এইচ প্লাস এখানে যাবে। সো দুইটা এইচ প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কী করবে? সে তোমার হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আচ্ছা, এখন দেখো যে আমার ব্রোমিন যেটা আছে, ব্রোমিন এবং ওইচ মাইনাস, দেখো ব্রোমিন এবং ওইচ মাইনাসের মধ্যে কার, আচ্ছা দাঁড়াও একটা মিনিট আমি একটু মুছে দিই। ওকে, সো দেখো ব্রোমিন এবং হচ্ছে তোমার ওইচ মাইনাস, দেখো তো ভাইয়া যে দুইটাকে আমার একদম পাশাপাশি না? দুইটা হচ্ছে তোমার একদম পাশাপাশি। সো আমি কি বলছিলাম? যখন দুইটা পাশাপাশি হবে তখন যার ঘনমাত্রা বেশি হবে তাকে আমরা প্রায়োরিটি দেব। বাট দেখো একটু আগে দেখো যে সোডিয়াম প্লাস এবং এইচ প্লাস এই দুইটার মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য ছিল। তো যখন তাদের মাঝখানে অনেক বেশি পার্থক্য থাকবে তখন সেখানে আমরা সিরিজটাকে প্রায়োরিটি দেব। আর যখন কাছাকাছি থাকবে তখন যার ঘনমাত্রা বেশি হবে আমরা তাকে প্রায়োরিটি দেব। তাহলে তুমি আমাকে বলো পানিতে ওইচ মাইনাসের ঘনমাত্রা কত? 10⁻7 মোলার, মানে এটা কি অনেক কম, অনেক ছোট একটা মান। তো এটার তুলনায় কি আমার ব্রোমিন যেটা আছে তার ঘনমাত্রা কি বেশি হবে না? তার মানে এখানে আমরা কাকে প্রায়োরিটি দেবো? এখানে আমরা ব্রোমিনকে প্রায়োরিটি দেবো। তার মানে দেখো ব্রোমিন বি আর মাইনাস এখানে যাবে। তো এটা কি ছিল ভাইয়া বলো তো? এটা ছিল তোমার অ্যানোড ছিল, তাই না? এটা অ্যানোড ছিল। সো অ্যানোডের মধ্যে দেখো বি আর মাইনাস। সো দেখো ব্রোমিন, তো বি আর মাইনাস মানে তার ইলেকট্রন বেশি আছে, একটা ইলেকট্রন বেশি আছে, তার মানে সে কী করবে? একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। সো দুইটা বি আর মাইনাস কী করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে সেখানে আমাদের কী হবে? ব্রোমিন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ব্রোমিন উৎপন্ন হবে। আর এই পাশে দেখো সোডিয়াম প্লাস এবং ওইচ মাইনাস তারা কিন্তু অক্ষত অবস্থায় আছে। তার মানে এই দুইটা মিলে এখানে কি তৈরি করবে? এই দুইটা মিলে এখানে তৈরি করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তুমি আমাকে বলো এখানে আমাদের কী কী উৎপন্ন হয়েছে? এখানে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, তোমার Br2 উৎপন্ন হয়েছে, সাথে তোমার NaOH উৎপন্ন হয়েছে। তো এখানের মধ্যে কোনটা উৎপন্ন হয় নাই বলো তো? এখানের মধ্যে উৎপন্ন হয় নাই তোমার সোডিয়াম উৎপন্ন হয় নাই। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে এ। কোনটা উৎপন্ন হয় নাই? এ উৎপন্ন হয় নাই। আচ্ছা ওকে, এখন আসি আমরা যে পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয়। এটা কিন্তু বইয়ের 13-14তে আসছিল। ওকে, এইটাগুলো তোমাদের মানে মোটামুটি সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট এটা একটু মনোযোগ দিয়ে দেখো। সো পটাশিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ মানে এখানে কি থাকবে? এখানের মধ্যে থাকবে তোমার পটাশিয়াম নাইট্রেট থাকবে, প্লাস এখানে কি থাকবে? পানি থাকবে। পটাশিয়াম নাইট্রেট থাকবে প্লাস কি থাকবে? পানি থাকবে। সো পটাশিয়াম নাইট্রেট মানে এখানে কি থাকবে? পটাশিয়াম প্লাস থাকবে, আর এখানের মধ্যে NO3 মাইনাস থাকবে। পানি থাকা মানে এখানে কি থাকবে? H প্লাস থাকবে এবং OH মাইনাস থাকবে। ঠিক আছে, H প্লাস থাকবে এবং OH মাইনাস থাকবে। ওকে,
আচ্ছা, এখন দেখো, সো আমরা KNO3 এর জলীয় দ্রবণ নেওয়া মানে এখানে মধ্যে কি পাবো, আমরা K প্লাস পাবো, সাথে আমরা এখানে NO3 মাইনাস পাবো। অপরদিকে পানি নেওয়া মানে এখানে মধ্যে আমরা H প্লাস পাবো এবং OH মাইনাস পাবো, ঠিক আছে? ওকে, এখন তুমি আমাকে বলো যে আমার এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার নেগেটিভ, আর এটা হচ্ছে তোমার পজিটিভ, তাই না? এটা হচ্ছে তোমার পজিটিভ। আর এটা কি ছিল? এটা ছিল তোমার ক্যাথোড, এটা ছিল তোমার ক্যাথোড, আর এটা ছিল কি? এটা ছিল তোমার অ্যানোড। এটা কি ছিল? এটা ছিল তোমার অ্যানোড ছিল। ওকে, আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে পটাশিয়াম প্লাস এবং H প্লাস এই দুইটার মধ্যে কে আগে চার্জ মুক্ত হবে? তুমি দেখো, তুমি যদি সংক্ষিপ্ত সিরিজটা দেখো, তুমি দেখবা যে পটাশিয়াম প্লাসে থাকে এত পরে, আর H প্লাসে থাকে তোমার এই নিচে, মাঝখানে অনেকগুলো ধাতু ছিল। তো যে নিচে থাকে সে কি আগে তোমার চার্জ মুক্ত হবে? তার মানে দেখো যে H প্লাস যেটা আছে, H প্লাসটা এখানে যাবে। সো দুইটা H প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কি করবে? সে তোমার হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হবে। আচ্ছা, এখন আবার একটা জিনিস খেয়াল করো যে NO3 মাইনাস এবং OH মাইনাস এখানে কেন আমরা ঘনমাত্রাকে প্রায়োরিটি দেবো না? একটা জিনিস খেয়াল করো, দেখো আমার NO3 মাইনাস হচ্ছে তোমার এই উপরে, আর OH মাইনাস হচ্ছে তোমার এই নিচে। তাহলে দেখো তো ভাইয়া, তাদের মাঝখানে কি অনেক বেশি গ্যাপ না? সো মাঝখানে যদি অনেক বেশি গ্যাপ হয়, তখন যেটা সিরিজে আছে মানে সিরিজটাকে তখন আমরা বেশি প্রায়োরিটি দেবো। আর যখন আমার কাছাকাছি চলে আসবে, যেমন ধরো এখানে বিআর মাইনাস ছিল, যখন কাছাকাছি চলে আসবে তখন OH মাইনাস বাদে যেটা আছে সেটাকে আমরা প্রায়োরিটি দেবো। বাট যখন অনেক বেশি দূরে থাকবে তখন সেখানে আমরা সিরিজটাকে প্রায়োরিটি দেবো, ঠিক আছে? তার মানে দেখো, যেহেতু আমার OH মাইনাস সবার নিচে, তার মানে OH মাইনাসটা এখানে যাবে। তো OH মাইনাসটা এখানে গেল, OH মাইনাস গিয়ে চারটা OH মাইনাস চারটা ইলেকট্রন ত্যাগ করে সেখানের মধ্যে দুইটা পানি তৈরি করছে, সাথে এখানের মধ্যে অক্সিজেন গ্যাস তৈরি করছে। বুঝছো সবাই? এখন বুঝছো কি না? দেখো, সিরিজের মধ্যে যখন অনেক বেশি মানে অনেক বেশি গ্যাপ থাকবে তখন আমরা সিরিজটাকে প্রায়োরিটি দেবো। বাট যখন কাছাকাছি থাকবে তখন যার ঘনমাত্রা বেশি আমরা সেটাকে প্রায়োরিটি দেবো। তো তুমি আমাকে বলো তো, এখানের মধ্যে আমরা কী কী পাইছি? এখানের মধ্যে আমরা পাইছি হাইড্রোজেন গ্যাস পাইছি, আমরা পানি পাইছি, সাথে অক্সিজেন পাইছি। তো দেখো তো এখানে কোনটা ম্যাচ করে বলো তো? এখানের মধ্যে ম্যাচ করে হচ্ছে তোমার, ম্যাচ করে কোনটা? ম্যাচ করে হচ্ছে তোমার, কোনটা ম্যাচ করে? দেখো, H2, এখানে দিলাম O2, এখানে তো কোনটা ম্যাচ করে না। হ্যাঁ হ্যাঁ, এই সি নাম্বারটা ম্যাচ করে দেখো, এখানে তোমার H2 আছে আর এখানের মধ্যে O2 আছে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে সি। আনসার কোনটা হবে? আনসার হবে সি। চারটা হবে বা দুইটা হবে, এটা কীভাবে বুঝবো ভাই? এটা তুমি বিক্রিয়া করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে আর কি। এটা তুমি এক দুবার প্র্যাকটিস করো, যখন ক্লাসটা শেষ হবে তুমি স্লাইডটা দেখে এক দুবার প্র্যাকটিস করো, তারপর দেখবা তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, কার ঘনত্ব বেশিটা কেমন বুঝবো? তুমি সবসময় মাথায় রাখবা যে পানির মধ্যে যে H প্লাস আছে এবং OH মাইনাস আছে তাদের ঘনমাত্রা খুবই কম থাকে, সেটা হচ্ছে তোমার 10⁻7 মোলার থাকে। ওই যে আমরা রাসায়নিক পরিবর্তনে শিখছিলাম পানি আয়নিক গুণফল, তো 10⁻7 মানে কি 0.0000001 মোলার, তাই না? অনেক ছোট একটা মান। সো এই মানের তুলনায় কি ভাই বলতো, এই মানগুলো কি একটু হলে বড় হবে না? সেটা যতই হোক, এই এত ছোট মানের তুলনায় কি আমার এই মানগুলো কি একটু হলে বড় হবে না? বুঝছো কি না এখন? আচ্ছা, যদি না বুঝো কোনো সমস্যা নাই, তোমরা একটু রেকর্ড দেখে নিবা, রেকর্ড দেখে নিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এখন এসে আমরা যে তুল্য সংখ্যা, ঠিক আছে, এখন আমরা দেখব তুল্য সংখ্যা। আচ্ছা, তুমি যদি কিছু না বুঝো সমস্যা নাই, একটু ক্লাসটা রেকর্ড দেখে নিবা, ইনশাল্লাহ সব কিছু বুঝে যাবে আর কি। আচ্ছা, তো দেখো এখন আমরা দেখব তুল্য সংখ্যা। তো তুল্য সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? তুল্য সংখ্যাকে আমরা প্রকাশ হচ্ছে তোমার ই দ্বারা। আচ্ছা, তো তুমি মাথায় রাখবা যে ধাতু অথবা অধাতুর ক্ষেত্রে তার যোজনী হবে তার তুল্য সংখ্যা, তার যোজনী হবে তার তুল্য সংখ্যা। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে সোডিয়ামের ক্ষেত্রে তার যোজনী কত? তার যোজনী হচ্ছে 1, তার মানে তার তুল্য সংখ্যা কত হবে? তার তুল্য সংখ্যা হবে 1। ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার যোজনী কত? তার যোজনী হচ্ছে 2, তার মানে তার তুল্য সংখ্যা কত হবে? তার তুল্য সংখ্যা হবে 2। জিঙ্কের ক্ষেত্রে তার যোজনী কত? তার যোজনী হচ্ছে তোমার 2, তার মানে তার তুল্য সংখ্যা হবে 2। কপারের ক্ষেত্রে তার যোজনী 2, তার মানে তার তুল্য সংখ্যা হবে 2। হাইড্রোজেনের ক্ষেত্রে তার যোজনী 1, তার মানে তার তুল্য সংখ্যা কত হবে? তার তুল্য সংখ্যা হবে 1। অক্সিজেনের ক্ষেত্রে তার যোজনী 2, তার মানে তার তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। এখন তুমি আমাকে বলো H2 বা হাইড্রোজেন গ্যাস যেটা আছে তার তুল্য সংখ্যা কত হবে? দেখো, আমার একটা হাইড্রোজেনের জন্য তুল্য সংখ্যা কত ছিল? 1 ছিল, তার মানে দুইটা হাইড্রোজেনের জন্য তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হবে তোমার 2। আবার দেখো, একটা অক্সিজেনের জন্য তুল্য সংখ্যা কত ছিল? 2 ছিল, তার মানে দুইটা অক্সিজেনের জন্য তুল্য সংখ্যা কত হবে? তুল্য সংখ্যা হবে তোমার 4। এতটুকু বুঝছো কিনা সবাই?
এতটুকু বুঝছো কিনা? হ্যাঁ, গুড গুড। আচ্ছা, এখন আসি আমরা লবণ। সো লবণের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যে ক্যাটয়নের মোট চার্জই হবে তার তুল্য সংখ্যা। ক্যাটয়ন মানে কি? ক্যাটয়ন মানে হচ্ছে তোমার পজিটিভ চার্জ। সো তুমি দেখো তো এখানের মধ্যে আমার পজিটিভ চার্জ কত? পজিটিভ চার্জ হচ্ছে তোমার +1। পজিটিভ চার্জ কত? +1। সো পজিটিভ চার্জ যত হবে তার তুল্য সংখ্যা হবে তোমার ঠিক তত। এখন এখানে তুমি আমাকে বলো তো যে এখানের মধ্যে আমার চার্জ কত? দেখো SO4 হচ্ছে তোমার -2, তার মানে জিঙ্কের কত হবে? জিঙ্কের হবে তোমার +2। তার মানে এখানের মধ্যে আমার পজিটিভ চার্জ কত? পজিটিভ চার্জ হচ্ছে তোমার +2, তার মানে তার তুল্য সংখ্যা হবে তোমার 2। ঠিক একইভাবে কপারের ক্ষেত্রে তার পজিটিভ চার্জ হচ্ছে তোমার +2, তার মানে তার তুল্য সংখ্যা হবে তোমার 2 হবে। আচ্ছা, ওকে। এখন দেখো যে NO3, তো NO3 হচ্ছে তোমার -1 হিসেবে থাকে। সো দুইটা NO3 মানে কীভাবে বলতো? এখানের মধ্যে কী থাকবে? -2 থাকবে। তো এটা যদি -2 হয় তার মানে নিকেলের চার্জ কত হবে? +2 হবে। তো যেহেতু এখানে চার্জ +2, তার মানে তার তুল্য সংখ্যা কত হবে? তার তুল্য সংখ্যা হবে 2। এই জিনিসগুলো বোঝার কথা, ঠিক আছে? এই জিনিসগুলো বোঝার কথা, কারণ এই জিনিসগুলো আমি পরিমাণগত রসায়ন দেখাইছি আর কি। আচ্ছা, এখন আসলে আমরা মূল। তো মূল দ্বারা আমি কী বুঝেছিলাম? যে মূল ছিল হচ্ছে তোমার একটি সংখ্যা আর কি। এটা আমরা পরিমাণগত রসায়ন দেখাইছিলাম যে মূল দ্বারা কী বোঝায়? মূল দ্বারা বোঝা হচ্ছে তোমার একটি সংখ্যা, এবং সেই সংখ্যার মান হচ্ছে তোমার 6.02 ইন্টু 10⁻23টি। 6.02 ইন্টু 10⁻23টি। আচ্ছা, তো আমি মূলের কনসেপ্ট একটু বুঝাই তোমাকে। দেখো, ধরো আমি তোমাকে বললাম যে H2SO4। তো H2SO4 এর ক্ষেত্রে তার আণবিক ভর কত? তার আণবিক ভর হচ্ছে তোমার 98। সো যখন আমরা কোনো একটা যৌগের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করব, তখন আমরা সেটাকে বলবো 1 মোল। তার মানে 1 মোল H2SO4 মানে বোঝায় যে সেখানের মধ্যে 1 মোল, সেখানের মধ্যে 98 গ্রাম H2SO4 আছে। আবার আমরা জানি যে 1 মোল মানে হচ্ছে তোমার 6.02 ইন্টু 10⁻23টি। ঠিক আছে? তার মানে 1 মোল H2SO4 মানে বোঝায় সেখানের মধ্যে 98 গ্রাম আছে, আবার সেখানের মধ্যে 6.02 ইন্টু 10⁻23টি অণু আছে, তাই না? ওকে ওকে। আবার দেখো যে আমরা জানি যে 1 মোল মানে হচ্ছে তোমার এসটিপিতে 22.4 লিটার। তো এটা কি ভাবে বলতো? এটা হচ্ছে তোমার এসটিপিতে। আবার আমরা সবাই জানি যে 1 মোল মানে হচ্ছে এসটিপিতে 24.789 লিটার। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো আমরা পরিমাণগত রসায়ন দেখাইছিলাম, তাও আমি একটু হালকা একটু রিকেপ করছি আর কি। আচ্ছা, তো মূল সংখ্যা নির্ণয়ের সূত্রগুলো কি তোমাদের মাথায় আছে? তো মূল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা প্রকাশ করি হচ্ছে তোমার n দ্বারা। সো n সমান সমান কি ছিল? n সমান সমান ছিল W/m ছিল, এবং W এর এককটা ছিল তোমার গ্রাম এককে। তারপর কি ছিল? যে n/6.02 ইন্টু 10⁻23 ছিল। আবার দেখো n সমান সমান ছিল যে এসটিপিতে আয়তন, এবং সেটা অবশ্যই লিটার এককে, ডিভাইডেড বাই 22.4 লিটার। আবার n সমান সমান ছিল তোমার ভি অফ এসএটিপি, এবং সেটা অবশ্যই লিটার এককে, এবং নিচে ছিল তোমার 24.789 ছিল, তাই না? আচ্ছা, আবার n সমান সমান কি ছিল? n সমান সমান ছিল তোমার এস ইন্টু ভি, এবং আয়তনটা অবশ্যই লিটার এককে ছিল। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমরা পরিমাণগত রসায়নে পড়াইছিলাম কিন্তু। সো ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে হচ্ছে প্রশ্নে যে ভরটা দেওয়া থাকে, অথবা আমরা যে ভরটা বাই করি সেটা। এম মানে কি? এম মানে হচ্ছে আণবিক ভর, আর এখানে এন মানে হচ্ছে তোমার সংখ্যা, আর ভি অফ এসটিপি মানে হচ্ছে তোমার এসটিপিতে আয়তন, আর ভি অফ এসটিপি মানে হচ্ছে তোমার এসিটিপিতে আয়তন, আর এস মানে হচ্ছে ঘনমাত্রা, আর ভি মানে হচ্ছে তোমার আয়তন। এই জিনিসগুলো কিন্তু আমরা পরিমাণগত রসায়নে পড়ছিলাম আর কি। তো চলো আমরা একটু পরের স্টেপে যাই। ওকে, এখন আমরা দেখি যে তড়িৎ বিশ্লেষণের সময় কি কি ঘটনাগুলো ঘটে। সো ধরো সাপোজ আমি এখানে কি নিলাম? আমি এখানের মধ্যে কপার 2+ নিলাম, সাথে এখানে আমরা কি নিলাম? SO4 2- নিলাম। ঠিক আছে? ওকে, সো আমি এটাকে দিলাম পজিটিভ, এটাকে দিলাম আমি নেগেটিভ। সো আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে কপার 2+ এখানে যাবে, গিয়ে সে কী করবে? সেখানের মধ্যে তোমার কপার ধাতু হিসেবে এখানের মধ্যে জমা হবে। সে কী করবে? এখানে কপার ধাতু হিসেবে সেখানে জমা হবে। আর এটাকে আমরা কী বলছিলাম? এটাকে আমরা বলছিলাম যে ক্যাথোড বলছিলাম। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাই। আচ্ছা, ওকে, এখন দেখো ভাই, যে যখন এখানের মধ্যে ধাতুকে জমা হবে, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া যে ক্যাথোড যেটা আছে, ক্যাথোডের ভর কি কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে না? ক্যাথোডের মধ্যে গিয়ে যখন ধাতু কন্টিনিউয়াসলি যুক্ত হতে থাকবে, তখন ক্যাথোডের ভর কি কন্টিনিউয়াসলি কি বাড়তে থাকবে? সো আমরা এখানে লিখি যে এখানের মধ্যে ক্যাথোডের ভর বাড়ে। যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তখন সেখানের মধ্যে ক্যাথোডের ভর বাড়ে। ঠিক আছে? আচ্ছা,
আবার তুমি আমাকে বলো তো ভাইয়া যে অ্যানোডের মধ্যে কী ঘটনা ঘটে। সো অ্যানোডের মধ্যে দেখো SO4 গেছিল, গিয়ে সে কী করছিল, সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করেছিল, সাথে অক্সিজেন গ্যাস তৈরি করেছিল। তার মানে দেখো যে আমার অ্যানোডের মধ্যে কী উৎপন্ন হয়েছিল, দেখো তো অ্যানোডের মধ্যে তোমার গ্যাস উৎপন্ন হয়েছিল। এখন তুমি আমাকে বলো তো যে কোনো একটা ধাতুর গায়ে গ্যাস কি জমা হইতে পারে? ধাতুর গায়ে কিন্তু গ্যাস জমা হইতে পারে না। তো যেহেতু জমা হইতে পারে না, তার মানে এখানের মধ্যে আমার অ্যানোডের ভর বাড়বে না। অ্যানোডের ভর বাড়বে না, ঠিক আছে, অ্যানোডের ভর বাড়বে না। আচ্ছা ওকে, এখন পরবর্তীটা জিনিস দেখো যে এখানের মধ্যে কি ঘটনা ঘটতেছে। আচ্ছা ধীরে বলবো, আচ্ছা ওকে ধীরে বলতেছি, দেখো। আচ্ছা এখন দেখো যে এখানের মধ্যে আমার কন্টিনিউয়াসলি আমার এখান থেকে কপার 2+ যাইতেছে, কন্টিনিউয়াসলি আমার SO4 যাইতেছে, কপার 2+ যাইতেছে, SO4 যাইতেছে। সো কন্টিনিউয়াসলি যদি লবণ দ্রবণ থেকে চলে যায়, তার মানে কি এখানে ঘনমাত্রা কি কমে যাবে না? হ্যাঁ, ঘনমাত্রা এখানের মধ্যে কমে যাবে আর কি। আমি বিষয়টা বুঝে দেখো। আচ্ছা এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এই যে কোষটা আছে, এই কোষটা কতক্ষণ সচল থাকবে? আচ্ছা এখানে কতক্ষণ চলবে বলো তো কোষটা? দেখো যখন আমার এই যে লবণটা আছে, এই লবণটা যখন শেষ হয়ে যাবে, তো তুমি আমাকে বলতো ধরো এখানে আমার লবণটা শেষ হয়ে গেছে। তো লবণ যদি শেষ হয়ে যায়, তাহলে এখানে কি কোনো বিক্রিয়া ঘটবে? এখানে কোনো বিক্রিয়া ঘটবে না। আর বিক্রিয়া যদি না ঘটে, তার মানে কোষটা বন্ধ হয়ে যাবে। সো আমরা এখানে লিখবো যে যতক্ষণ লবণ থাকবে কোষটি ততক্ষণ সচল থাকবে। কোষটি ততক্ষণ সচল থাকবে, ঠিক আছে। মানে যতক্ষণ লবণ থাকবে কোষটি ততক্ষণ সচল থাকবে। যখন এখানে কোনো লবণ নাই, তার মানে এখানে কোনো বিক্রিয়া হবে না। আর বিক্রিয়া না হওয়া মানে কি কোষটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন দেখো তোমাকে বলছে যে 1 ফ্যারাডে মানে কি বোঝায়। তো 1 ফ্যারাডে মানে কি বোঝায় বলো তো তোমরা আমাকে। তো তুমি 1 ফ্যারাডে মানে হচ্ছে যে 1 মোল ইলেকট্রনের চার্জ বোঝায়। কি বোঝায়? 1 ফ্যারাডে মানে 1 মোল ইলেকট্রনের চার্জ বোঝায়। আচ্ছা তো আমরা একটু বোঝার ট্রাই করি। সো তুমি আমাকে বলো তো ভাই যে একটি ইলেকট্রনের চার্জ কত? আচ্ছা ঘনমাত্রা কীভাবে কমে যায় এটা একটু দেখাবো, তাই না? আচ্ছা দেখো আমি একটু বিষয়টা বুঝাই, দেখো কমন সেন্স দেখো। ধরো সাপোজ আমি এখানে কী করলাম, আমি এখানের মধ্যে 10টা চিনি দিয়ে একটা শরবত বানাইলাম। আমি কী করলাম, এখানের মধ্যে 10টা চিনি দিয়ে একটা শরবত বানাইলাম। এখন আমি এনিহাও আমার অদৃশ্য শক্তির মাধ্যমে আমি এখান থেকে 3টা চিনি সরাই ফেলছি। তাহলে তুমি আমাকে বলো, আমার শুরুতে ছিল 10টা চিনি দিয়ে আমি শরবত বানাইছি। যখন আমি সেখান থেকে 3টা চিনি সরাই ফেলছি, তখন সেখানে চিনি কয়টা আছে? 7টা আছে। তাহলে তুমি আমাকে বলো 10টা চিনি থাকা অবস্থায় তুমি যে টেস্টটা পাবা, 7টা চিনি থাকা অবস্থায় কি তুমি সেম টেস্ট পাবা? তুমি তো সেম টেস্ট পাবা না। সো যখন আমি চিনিটা সরাই ফেলছি, তখন কি হয়েছে? তখন আমার টেস্টটা কমে গেছে। আর টেস্ট কমে যাওয়া মানে কি? ঘনমাত্রা কমে যাওয়া। দেখো 10টা চিনি থাকা অবস্থায় আমার টেস্ট বেশি ছিল, তার মানে তার ঘনমাত্রা বেশি ছিল। যখন আমি এখান থেকে 3টা চিনি সরাই ফেলছি, তার মানে এখানে চিনি কয়টা আছে? চিনি এখানের মধ্যে তোমার 7টা আছে। তো 7টা থাকা মানে কি ভাই বলতো? তার টেস্ট কি একটু হইলেও কমে যাবে। আর টেস্ট কমে যাওয়া মানে ঘনমাত্রা কমে যাবে। এখন বুঝছো কি না? আচ্ছা ওকে, ঠিক আছে, এখন বুঝছো কি না? আচ্ছা ওকে, তো দেখো যে 1 ফ্যারাডে মানে কি বোঝায়? 1 ফ্যারাডে মানে বোঝায় যে 1 মোল ইলেকট্রনের চার্জ। আচ্ছা তো তোমরা আমাকে বলো তো ভাই যে একটি ইলেকট্রনের চার্জ মানে কত? একটা ইলেকট্রনের চার্জ মানে হচ্ছে তোমার 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম, ঠিক আছে ওকে। তো 1 মোল মানে কতটি? 1 মোল মানে হচ্ছে তোমার 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তার মানে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি ইলেকট্রনের চার্জ কত হবে? অবশ্যই এখানে আমরা আর গুণন করব। তার মানে এখানে কী পাবো আমরা? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সো তুমি যখন এটা হিসাব করবা, তুমি দেখবে এখানে আমাদের কত আসে? 96,500 কুলম।
তার মানে 1 ফ্যারাডে মানে কি বোঝায়? 1 ফ্যারাডে মানে বোঝায় সেখানের মধ্যে 96,500 কুলম্ব চার্জ আছে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে সি। তোমরা কিন্তু অনেকেই আবেগে 96,500 লেখা দেখে তুমি 96,500টি ইলেকট্রনিক চার্জ দাগাই দিবা, বাট 1 ফ্যারাডে মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনিক চার্জ, আর 1 মোল ইলেকট্রনিক চার্জ মানে হচ্ছে 96,500 কুলম্ব। ঠিক আছে, ঠিক আছে, এখন বুঝছো কি না? ওকে ওকে, আচ্ছা এখন আসি আমরা যে রাসায়নিক তুলনাঙ্ক জিনিসটা কি আর তড়িৎ রাসায়নিক জিনিসটা, তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক জিনিসটা কি। আচ্ছা, তো রাসায়নিক তুলনাঙ্ককে আমরা প্রকাশ করি হচ্ছে তোমার ই দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? আমরা ই দ্বারা প্রকাশ করি। ওকে, সো তুমি মাথায় রাখবা যে আমরা কি জানি? আমরা জানি যে যখন আমরা এটা তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে আমরা লবণ নেই, তো লবণ নিলে এখানে কি হবে বলতো? লবণ নিলে আমরা দেখছিলাম যে আমার ক্যাথোডের মধ্যে গিয়ে ধাতু জমা হয়। ক্যাথোডের মধ্যে গিয়ে কি হয়? ক্যাথোডের মধ্যে গিয়ে ধাতু জমা হয়। ঠিক আছে, আচ্ছা ওকে। সো রাসায়নিক তুলনাঙ্ক মানে হচ্ছে যে আমি এখানে 1 ফ্যারাডে চার্জ দিলে 1 ফ্যারাডে চার্জ দিলে যে পরিমাণ ধাতু জমা হবে সেটাকে আমরা বলবো রাসায়নিক তুলনাঙ্ক। আমি আবার বলি, 1 ফ্যারাডে চার্জ দিলে যে পরিমাণ ধাতু জমা হবে সেটাকে আমরা বলবো রাসায়নিক তুলনাঙ্ক। সো দেখা গেছে যে 1 ফ্যারাডে চার্জ দিলে কোনো একটা মৌলের তার তুল্যভর পরিমাণ ধাতু জমা হয়। কি বলছি? যে কোনোটা ধাতুর মধ্যে আমরা যদি 1 ফ্যারাডে চার্জ দিই তখন সেই ধাতুর তুল্যভর পরিমাণ ধাতু জমা হয়। সো তুল্যভর মানে আমরা কি জানি? তুল্যভর মানে জানি আমরা আণবিক অথবা পারমাণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। সো তুমি একটু বিষয়টা বোঝার ট্রাই করো, দেখো। ধরো আমি সাপোজ 1 ফ্যারাডে চার্জ আমি কপারের মধ্যে দিলাম, তার মানে 1 ফ্যারাডে চার্জ কপারের মধ্যে দিলে সেখানে কতটুকু ধাতু জমা হবে? অবশ্যই কপারের তুল্যভর পরিমাণ ধাতু জমা হবে। সো কপারের তুল্যভর কত? সো কপার পারমাণবিক ভর হচ্ছে তোমার 63.5 আর কপারের তুল্য সংখ্যা কত? 2। তার মানে সেখানের মধ্যে তোমার 31.75 গ্রাম ধাতু জমা হবে। ধরো আমি তোমাকে বললাম যে 1 ফ্যারাডে চার্জ যদি আমি ম্যাগনেসিয়াম ধাতুর মধ্যে দিই, তার মানে সেখানের মধ্যে কতটুকু ম্যাগনেসিয়াম ধাতু জমা হবে? অবশ্যই ম্যাগনেসিয়ামের তুল্যভর পরিমাণ জমা হবে। সো ম্যাগনেসিয়ামের তুল্যভর কত? দেখো উপরে দিব আমরা ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর ডিভাইডেড বাই ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা। তার মানে এখানে কতটুকু জমা হবে? এখানে জমা হবে তোমার 12 গ্রাম। তার মানে রাসায়নিক তুলনাঙ্ক দ্বারা কি বোঝায়? রাসায়নিক তুলনাঙ্ক দ্বারা বোঝায় যে আমি 1 ফ্যারাডে চার্জ দিলে যে পরিমাণ ধাতু জমা হয় সেটাকে আমরা বলি রাসায়নিক তুলনাঙ্ক। আর রাসায়নিক তুলনাঙ্কের মান কতটুকু হয়? তার আণবিক তুল্যভর পরিমাণ কতটুকু হয়? তার তুল্যভর পরিমাণ। ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে, গুড। ওকে, এখন এসে আমরা যে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক মানে কি। তো তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক মানে হচ্ছে যে দেখো আমরা যখন 1 ফ্যারাডে চার্জ দিয়েছিলাম তখন যে পরিমাণ ধাতু জমা হয়েছে সেটাকে আমরা বলছি রাসায়নিক তুলনাঙ্ক। এখন আমরা 1 ফ্যারাডে চার্জ না দিয়ে যদি আমরা এখানের মধ্যে 1 কুলম্ব চার্জ দিই, তো 1 কুলম্ব চার্জ দিলে যে পরিমাণ ধাতু জমা হবে সেটাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। কি বলছি? যে 1 কুলম্ব চার্জ দিলে যে পরিমাণ ধাতু জমা হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। আর তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ককে আমরা প্রকাশ করি হচ্ছে তোমার জেড দ্বারা। আর জেড সমান সমান কি হবে? জেড সমান সমান হবে তোমার এম ডিভাইডেড বাই ইএফ হবে। আচ্ছা, তো এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই এম ডিভাইডেড বাই ইএফ এটা আমরা কিভাবে পাইছি? আচ্ছা, তো আমরা একটু বোঝার ট্রাই করে দেখো। সো 1 ফ্যারাডে চার্জ দিলে দেখো 1 ফ্যারাডে মানে কত? 1 ফ্যারাডে মানে হচ্ছে তোমার 96,500 কুলম্ব। সো 96,500 কুলম্ব চার্জ দিলে কতটুকু জমা হয়? মানে 96,500 কুলম্ব মানে 1 ফ্যারাডে চার্জ। সো 1 ফ্যারাডে চার্জ দিলে কতটুকু জমা হয়? এম ডিভাইডেড বাই ই পরিমাণ জমা হয়। সো আমরা দিলাম এখানে এম ডিভাইডেড বাই ই দিলাম। ওকে, তো সুতরাং আমরা লিখি যে 1 কুলম্ব চার্জ দিলে কতটুকু জমা হয়? 1 কুলম্ব চার্জ দিলে জমা হয় তোমার এম ডিভাইডেড বাই ই ইন্টু 96,500 দিলাম। ওকে, তো এম ডিভাইডেড বাই ই দিলাম ইন্টু 96,500কে আমরা এফ দ্বারা লিখতে পারি। তাহলে দেখো আমার 1 কুলম্ব চার্জ দিলে যে পরিমাণ ধাতু জমা হয় সেটা হচ্ছে তোমার এম ডিভাইড বাই এফ। আবার আমরা জানি যে 1 কুলম্ব চার্জ দিলে যে পরিমাণ ধাতু জমা হয় সেটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। সো তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক জেড সমান সমান কত হবে? জেড সমান সমান হবে তোমার এম ডিভাইডেড বাই ইএফ। এম ডিভাইডেড বাই ইএফ হবে। এখন বুঝছো কিনা? আচ্ছা ওকে, গুড। ওকে, এখন আমরা আসি যে ফ্যারাডের প্রথম সূত্র। ওকে, তো ফ্যারাডের প্রথম সূত্রটা আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো, তো ফ্যারাডের প্রথম সূত্রের মধ্যে দেখো যে আমরা যখন 1 ফ্যারাডে চার্জ দিয়েছিলাম, 1 ফ্যারাডে চার্জ মানে কি হয়? তো 96,500 কুলম্ব চার্জ যখন আমরা কপারের মধ্যে দেব তখন সেখানের মধ্যে কি পরিমাণ ধাতু জমা হবে? 1 ফ্যারাডে চার্জ যখন আমরা কপারের মধ্যে দেব তখন কপারের
তুল্যভর পরিমাণ ধাতু জমা হবে। তার মানে এখানে কতটুকু জমা হবে? এখানে জমা হবে তোমার 31.75 গ্রাম জমা হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখো যে ভাই, যে আমরা যখন 1 কুলম চার্জ যখন আমরা কপারের মধ্যে দিব, তখন সেখানের মধ্যে কতটুকু ধাতু জমা হবে? সেখানের মধ্যে জমা হবে তোমার m/EF। তার মানে দেখো m সমান সমান কত? 63.5 ডিভাইড বাই 2 ইন্টু এফ এর মান কত? এফ এর মান হচ্ছে তোমার 96,500 কুলম। সো তুমি যদি এটা একটু হিসাব করো, তুমি দেখবে এখানের মধ্যে আসে যে 3.29 ইন্টু 10⁻4 গ্রাম। আচ্ছা, ফাইন। এখন তুমি একটু অবজার্ভ করো, দেখো যখন আমি বেশি পরিমাণ চার্জ দিয়েছি তখন বেশি পরিমাণের ধাতু জমা হয়েছে, যখন আমি কম পরিমাণে মানে কম পরিমাণে চার্জ দিয়েছি তখন সেখানের মধ্যে কোন পরিমাণ ধাতু জমা হয়েছে। তুমি আবার একটু খেয়াল করে দেখো, বেশি চার্জ দিছি বেশি পরিমাণ ধাতু জমা হয়েছে, কম চার্জ দিছি কম পরিমাণ ধাতু জমা হয়েছে। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে আমার যে এই যে ধাতুটা জমা হয়েছে এটাকে যদি আমরা বলি ডব্লিউ, সো ডব্লিউ সমান সমান আমরা কিউ বলতে পারি না? মানে আমি চার্জ যত বেশি দিব আমার জমা হওয়ার পরিমাণ বেশি বাড়বে, চার্জ যত কম হবে জমা হওয়ার পরিমাণ তত কম হবে। আচ্ছা, এখন দেখো যে ডব্লিউ সমান সমান আমরা কি লিখতে পারি? সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমাকে এখানে কি করতে হবে? জেড দিতে হবে, ইন্টু দিতে হবে, কিউ দিতে হবে। ওকে, তো ডব্লিউ সমান সমান আমরা লিখলাম, আচ্ছা তো দেখো যে, আচ্ছা এখন দেখো যে জেড মানে কি জানি আমরা? জেড মানে জানি আমরা m/EF জানি। ওকে, আবার দেখো আমরা সবাই এটাই জানি না যে আই সমান সমান হচ্ছে তোমার Q/T জানি। আই সমান সমান কি জানি আমরা? Q/T জানি। তার মানে কিউ সমান সমান কি লিখতে পারি? কিউ সমান সমান লিখতে পারি আমরা আই ইন্টু টি লিখতে পারি। তার মানে দেখো আমরা এখানে লিখতে পারি যে ডব্লিউ সমান সমান লিখতে পারি আমরা এম, দেখো এখানে কিউ ছিল তাই না, তো MIT/EF লিখতে পারি। তার মানে দেখো এখানে আমরা কি পাইছি? এখানে আমরা একটা সূত্র পাইছি, ডব্লিউ সমান সমান MIT/EF পাইছি। ওকে, আচ্ছা চলো আমরা একটু আরও কিছু সূত্র একটু বানাই এখান থেকে, হ্যাঁ একটু বোঝা ট্রাই করো। তো দেখো আমরা কি করলাম, এখন এই যে ডব্লিউ এম যেটা আছে এমটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তার মানে এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো W/M সমান সমান আমরা পাবো IT/EF পাবো। তো W/M এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি N বলতে পারি। সো N সমান সমান কি হবে? N সমান সমান হবে তোমার IT/EF হবে, IT/EF হবে। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে এখন দেখো যে আমরা পরবর্তী কোশ্চেনটা যাই। ওকে, এখন দেখো যে আমার আইটি যেটা আছে সেটাকে আমরা ধরলাম কিউ ধরলাম, মানে আইটি সমান সমান তো কিউ। তো আমরা এন সমান সমান আমরা ধরলাম Q/EF ধরলাম। তাহলে তুমি আমাকে বলো তো এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি কিউ সমান সমান N ইন্টু ই ইন্টু এফ লিখতে পারি। তার মানে দেখো আমরা এখানের মধ্যে তিনটা সূত্র পাইছি। ওকে, এখন কোন সূত্র আমরা কখন ইউজ করবো? দেখো ডব্লিউ, দেখো ডব্লিউ মানে কীভাবে বলতো? ডব্লিউ মানে হচ্ছে তোমার জমাকৃত ধাতু, ডব্লিউ হচ্ছে তোমার জমাকৃত ধাতুর ভর। ডব্লিউ মানে কি? জমাকৃত ধাতুর ভর। আর এম মানে হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, আই মানে হচ্ছে তোমার কারেন্ট, টি মানে সময়, ই মানে তুল্য সংখ্যা, আর এফ মানে 96,500 কুলম। আর এখানে এন মানে কীভাবে বলতো? এন মানে হচ্ছে তোমার যে জমাকৃত ধাতুর মূল সংখ্যা, জমাকৃত ধাতুর মূল সংখ্যা, অথবা দ্রবণ থেকে চলে যাওয়া মূল সংখ্যা। ঠিক আছে, আচ্ছা ওকে। আর এখানে কিউ মানে কি? কিউ মানে হচ্ছে তোমার চার্জ। কিউ মানে হচ্ছে তোমার চার্জ। ওকে, আর এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখবা যে আমরা যাকে নিয়ে কাজ করব সব সময় তার তুল্য সংখ্যা ইউজ করব। যাকে নিয়ে কাজ করব তার তুল্য সংখ্যা আমরা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এই ছিল সূত্র আর কি। এখন চলো আমরা কিছু কোশ্চেন সলভ করি এবং সেইগুলো শর্টকাট দেখি। আচ্ছা, এখন বলছে যে 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে একটি ইলেকট্রোডে প্রবাহিত হলে বিদ্যুতের চার্জ কত? তো চার্জ মানে সেটা দ্বারা কি বোঝায়? সেটা দ্বারা বোঝায় যে কিউ বাই করতে হবে। আমাকে কি বাই করতে হবে? কিউ বাই করতে হবে। সো কিউ সমান সমান আমরা কি জানি? কিউ সমান সমান জানি আমরা আই ইন্টু টি জানি। সো এখানে আমার কারেন্ট কত? কারেন্ট হচ্ছে তোমার 5, আর সময় কত? সময় হচ্ছে তোমার 30। তার মানে 5 × 30 মান কত? 150। তার মানে এখানে আমার চার্জ কত হবে? চার্জ হবে তোমার 150 কুলম। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে সি। এগুলো তো একদম পানি ভাত। আচ্ছা ওকে,
এখন দেখো যে বলছে যে একটি তামার তারের মধ্য দিয়ে 0.016 সেকেন্ড ধরে 0.01 মিলি এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করলে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে। এখন বলছে যে কতটি ইলেকট্রন প্রবাহিত হবে, এখানে কিন্তু আমাকে চার্জ বলে নাই। আচ্ছা, তো এখন আমরা এটা কীভাবে বাইর করব। সো প্রথমে আমরা দেখব যে এখানে আমাদের আমার চার্জ কতটুকু। তারপর আমরা তো সবাই জানি যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার 1.6 ইন্টু 10⁻⁹ কুলম, 19 কুলম। সো আমরা ওইখান থেকে কি ইলেকট্রনের সংখ্যা বাইর করতে পারবো না? আচ্ছা, তুমি একটু দেখো। সো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা সেখান থেকে চার্জ বাইর করব। তো চার্জ মানে কিউ সমান সমান কত ভাই বলতো? কিউ সমান সমান আমরা জানি যে আই ইন্টু টি। তার মানে দেখো আমার এখানে আই কত ভাই বলতো? আই হচ্ছে তোমার 0.001 মিলি এম্পিয়ার। তো আমরা এখানে লিখি যে 0.001। আর মিলি এম্পিয়ার মানে কি ভাই বলতো? এখানে কি আমার এম্পিয়ার নিতে হবে। তো মিলি থেকে এম্পিয়ার নিতে গেলে আমাকে কি করতে হবে? এখানে 10⁻³ গুণ দিতে হবে। আর এখানে আমার সময় কতটুকু আছে? সময় আছে তোমার 0.0016 আছে। ওকে, এখন চলো আমরা একটু সিম্পলিফাই করি তোমাদের বোঝার জন্য। আমি কিন্তু একটা লিখে ফেলতে পারতাম, বাট তোমাদের বোঝার জন্য আমি একটু সিম্পলিফাই করে লিখতেছি আর কি, মানে ভেঙে ভেঙে লিখতেছি। তো তুমি আমাকে বলো 0.001কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 10⁻³ লিখতে পারি। ইন্টু দিলাম আমরা 10⁻³ দিলাম। ওকে, আর এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে 1.6 ইন্টু কত হবে? 10⁻⁴ হবে না? 1.6 ইন্টু না সরি 1.6 ইন্টু 10⁻⁴ হবে। 1.6 ইন্টু 10⁻⁴ হবে, তাই না? 10⁻⁴ হবে। ওকে, তাহলে দেখো তো এখানে কত আসে। এখানের মধ্যে আসে আমার যে 1.6 ইন্টু দেখো 10⁻³ 10⁻³ তার মানে কি আসে? 10⁻6 আসে। আর 10⁻⁴ মানে কত? এখানে তোমার আসে 10⁻10 আসে। কত আসে? 10⁻10 আসে। ওকে, আচ্ছা, এখন দেখো যে আমার এখানের মধ্যে কতটুকু চার্জ পাইছি ভাই বলতো? আমি এখানের মধ্যে চাইছি 1.6 ইন্টু 10⁻10 কুলম চার্জ পাইছি। ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, এখানে তো 10⁻³ হবে, তাই না? সরি, দুঃখিত, আমি এখানে 10⁻³ হবে, দুঃখিত। আমি তো এখানে 3 করে নিচ্ছি, তার মানে এখানে 10⁻³ হবে, এখানে হবে তোমার 10⁻9 হবে। আচ্ছা, দুঃখিত, তোমাকে থ্যাংক ইউ ভুল ধরে দেওয়ার জন্য। আচ্ছা, তার এখানে হবে তোমার 10⁻9 হবে। আচ্ছা, ওকে, এখন দেখো আমরা সবাই জানি না যে 1.6 ইন্টু 10⁻19 কুলম মানে কতটি ইলেকট্রন চার্জ ভাই বলতো? 1.6 ইন্টু 10⁻19 মানে হচ্ছে তোমার একটি ইলেকট্রনের চার্জ, তাই না? ওকে, সো আমরা চলো এখন দেখি যে 1 কুলম সমান সমান কতটা ইলেকট্রনের চার্জ। সো 1/1.6 ইন্টু 10⁻19 হবে। ওকে, তো সুতরাং আমরা লিখব যে 1.6 ইন্টু 10⁻9 কুলম কতটা ইলেকট্রন চার্জ, এটাকে আমরা বাইর করতে পারবো না। তার মানে এখানে কী হবে? 1.6 ইন্টু 10⁻9 ডিভাইড বাই কী হবে? 1.6 ইন্টু 10 ইনভার্স কী হবে? 10 ইনভার্স, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, তো 10⁻19 হবে, তাই না? ওকে, সো দেখো 1.6 কাটা, তার মানে এখানে কী আসে দেখো তো যে এটা যখন যোগ হয়ে যাবে তার মানে এখানে আসবে তোমার 10⁻10। তার মানে দেখো তো আনসার কোনটা হবে? আনসার হবে তোমার 10⁻10। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে এ। ঠিক আছে? ওকে, ওকে, গুড, সেরা। আচ্ছা, এখন আসছি যে AlCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দ্রবণে কত বিদ্যুৎ চালনা করলে 1 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। আচ্ছা, তো চলো আমরা এখনও একটু প্রচলিত নিয়মে বাইর করি। দেখো, সো দেখো এখানে সবগুলোতে যেহেতু ফ্যারাডে লিখছে মানে চার্জ লিখছে, তার মানে এখানে আমরা চার্জের সূত্রতে এটা বাইর করা ট্রাই করবো। সো আমরা সবাই জানি যে কিউ সমান সমান কত? কিউ সমান সমান হচ্ছে তোমার NEF। ওকে, সো দেখো তো ভাই যে আমার এখানে কী বাইর করতে হবে, যে আমার এখানে কতটুকু চার্জ লাগবে, তাই না? তো দেখো কিউ সমান সমান আমরা লিখলাম, আমার এখানে লাগবে কত মোল? 1 মোল। সো আমি এখানে দিলাম 1 মোল দিলাম। আচ্ছা, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 3, তাই না? তার এখানে দিলাম আমরা 3 দিলাম, আর এফ এর মতো রেখে দিলাম। তার মানে এখানে কি পাইছি আমরা? 3F পাইছি। অর্থাৎ আমি যখন এখানের মধ্যে 3F মানে 3 ফ্যারাডে চার্জ দিব, তখন সেখানের মধ্যে আমার 1 মোল অ্যালুমিনিয়াম জমা হবে। ওকে, এখন চলো আমরা একটা শর্টকাট শিখি। শর্টকাটের মাধ্যমে আমরা এটা কীভাবে বাই করতে পারি দেখো। তো তুমি মাথায় রাখবা যে যার তুল্য সংখ্যা যত সেখানে তত ফ্যারাডে চার্জ দিলে 1 মোল জমা হবে। আমি বিষয়টা বুঝে দেখো যে অ্যালুমিনিয়াম যেটা আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 3। তার মানে আমি যদি এখানের মধ্যে 3 ফ্যারাডে চার্জ দিই, 3 ফ্যারাডে চার্জ দিলে আমরা এখানের মধ্যে 1 মোল অ্যালুমিনিয়াম পাবো। কী পাবো আমরা? 1 মোল অ্যালুমিনিয়াম পাবো। ধরো আমি নিলাম ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2। তার মানে আমরা যদি এখানের মধ্যে 2 ফ্যারাডে চার্জ দিই, 2 ফ্যারাডে চার্জ দিই, তার মানে সেখানের মধ্যে আমরা 1 মোল
1 মোল ম্যাগনেসিয়াম পাবো, ঠিক আছে? মানে যার তুল্য সংখ্যা যত তত ফ্যারাডে চার্জ দিলে সেটার আমরা 1 মোল পাবো আর কি। এটা ছিল শর্টকাট আর কি। তো এটা তুমি শর্টকাটে বাই করতে পারো। দেখো অ্যালুমিনিয়ামের চার্জ কত, বা অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত 3, তার মানে 3 ফ্যারাডে চার্জ দিলে আমরা সেখানের মধ্যে 1 মোল অ্যালুমিনিয়াম পাবো। এটা ছিল শর্টকাট আর কি। আচ্ছা, ওকে ওকে। এখন দেখো তোমাকে বলছে যে 0.5 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে। আচ্ছা দেখো, সো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত, তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 3। তার মানে দেখো যে আমার 1 মোল অ্যালুমিনিয়াম জমা করতে আমার কত ফ্যারাডে চার্জ লাগবে? আমার 1 মোল অ্যালুমিনিয়াম জমা করতে আমার চার্জ লাগবে 3 ফ্যারাডে। তো সুতরাং তুমি আমাকে বলো তো ভাইয়া যে 0.5 মোল অ্যালুমিনিয়াম জমা করতে কতটুকু লাগবে? 3 ইন্টু 0.5 ফ্যারাডে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার 1.5 ফ্যারাডে, তাই না? আচ্ছা, অথবা চাইলে তুমি এটা ওইভাবে করতে পারো যে কিউ সমান সমান এন ই এফ, তুমি এইভাবে করতে পারো। সো এন সমান সমান কত মোল ভাই বলতো? 0.5 মোল। তো 0.5 দিলাম, আর অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত 3, তো আমি এখানে দিলাম 3 আর এফ এর মতো রেখে দিলাম। তার এখানে কত আসে? 1.5 ফ্যারাড আসে। মানে তোমার যেভাবে সুবিধা আর কি। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে সি, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন বলছে যে 12 গ্রাম ম্যাগনেসিয়াম ক্যাথোডে জমা করতে প্রয়োজনীয় চার্জ কত। আমি এটা দুইভাবে তোমাদেরকে দেখাই। সো দেখো চার্জ বলছে, তাই না? তার মানে দেখো কিউ সমান সমান আমরা কি জানি? কিউ সমান সমান জানি আমরা এন ই এফ জানি। সো দেখো এখানের মধ্যে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। সো ভর দেওয়া থাকলে আমরা এখানে কি ইউজ করবো? এন সমান সমান ডব্লিউ ডিভাইড বাই এম ইউজ করবো। তো ডব্লিউ ডিভাইড বাই এম ইন্টু এ ইন্টু এফ দিলাম। ওকে, এখন ডব্লিউ সমান সমান কত হবে? প্রশ্নে যে ভরটা দিয়ে আছে সেটা, তার মানে দেখো এখানে দিলাম আমরা 12 দিলাম। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার আণবিক ভর কত ভাইয়া বলতো? 24 দিলাম। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2। তো আমি এখানে দিলাম 2 আর এখানে দিলাম আমি এফ দিলাম, ঠিক আছে? এফ এর মতো রেখে দিলাম। তো দেখো তো ভাইয়া এখানে যদি আমরা কাটাকাটি করি, তার মানে এখানে কত থাকে দেখো তো? আমি এটাকে কাটাকাটি করলাম, তার মানে এখানে 12 থাকে, 12 কাটাকাটি করলাম। তার মানে এখানে কি থাকে? এখানে থাকে তোমার 1 ফ্যারাডে থাকে। কত থাকে? 1 ফ্যারাডে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে এ। আচ্ছা, তুমি চাইলে এটা অন্যভাবে করতে পারো। দেখো 12 গ্রাম মানে সেখানে কত মোল আছে দেখো তো? যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার পারমাণবিক ভর কত? 24। তার মানে 24 গ্রাম মানে হচ্ছে তোমার 1 মোল। তার মানে 12 গ্রাম মানে কত মোল ভাই বলতো? 12 গ্রাম মানে হচ্ছে তোমার 0.5 মোল। সো তুমি এইভাবে বাইর করতে পারো, চাইলে তুমি ইজিলি বাইর করতে পারো। ওই যে শর্টকাট, তুমি উভয় চাইলে বাইর করতে পারো আর কি। আচ্ছা, এখন বলছে যে 1 মোল H2 গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। আচ্ছা ফাইন। এখন দেখো H2 যেটা আছে এটার তুল্য সংখ্যা কত দেখো তো? এটার তুল্য সংখ্যা কত? এটার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2। তার মানে দেখো যে আমি যখন 2 ফ্যারাডে চার্জ দেব, 2 ফ্যারাডে যখন চার্জ দেব তখন সেখানের মধ্যে আমার 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তার মানে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে বি। আনসার কোনটা হবে? আনসার হবে বি, ঠিক আছে? ওকে ওকে, গুড। আচ্ছা, এখন দেখো বলছে যে হাফ মোল কপারকে কপার টুলপাসে জারিত করতে কত ফ্যারাডের চার্জ প্রয়োজন। আচ্ছা, তো এখন আমরা এখানে তুল্য সংখ্যাটা একটু বাইর করি, ঠিক আছে? দেখো কপার ছিল, কপার থেকে আমরা কি বানাইছি? কপার থেকে কপার টু প্লাস বানাইছি। তো দেখো কপার ছিল, কপার থেকে আমরা কি বানাইছি? কপার 2 প্লাস বানাইছি। ওকে, তো দেখো এখানে চার্জ কত ছিল? এখানে চার্জ ছিল তোমার 0। সো 0 থেকে +2 করছি। তার মানে এখানে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে? 2টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তার মানে এখানের মধ্যে আমার তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2। তাহলে দেখো যে আমার এখানের মধ্যে কিউ সমান সমান আমরা কি জানি? কিউ সমান সমান জানি আমরা এন ইন্টু ই ইন্টু এফ। তো দেখো এখানে কি আছে? হাফ মোল আছে। সো আমি এখানে দিলাম হাফ দিলাম, আর এখানে তুল্য সংখ্যা কত? তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2। তো 2 দিলাম আমি এফ দিলাম। তো 2 2 কাটা, তার মানে এখানে কত আনসার হবে? এখানে হবে তোমার 1 ফ্যারাডে। তার মানে চার্জ কত হবে? চার্জ হবে তোমার 1 ফ্যারাডে। অর্থাৎ 1 ফ্যারাডে চার্জ দিলে আমরা হাফ মোল কপার থেকে আমরা কপার 2 প্লাস জারিত করতে পারবো, ঠিক আছে? আচ্ছা ওকে, গুড গুড। আচ্ছা, এখন বলছে যে 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে। আচ্ছা ওকে, তো দেখো এখানে কি আছে? আমার জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে। ওকে, তো চলো আমরা একটু লিখি। তো জিঙ্ক, তো তুমি আমাকে বলো তো ভাইয়া জিঙ্কের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2। তার মানে 2 ফ্যারাডে চার্জ দিলে, দেখো আমরা একটু ভেঙে ভেঙে লিখি তোমাদের বুঝে সুবিধাতে। তাহলে দেখো 2 ফ্যারাডে চার্জ দিলে আমরা এখানে কত মোল পাবো? 2 ফ্যারাডে চার্জ দিলে আমরা পাবো 1 মোল পাবো। কত মোল পাবো? আমরা 1 মোল পাবো। তাহলে 1 ফ্যারাডে চার্জ দিলে কতটুকু পাবো? আমরা 1 ফ্যারাডে চার্জ দিলে পাবো আমরা 1 ফ্যারাডে চার্জ দিলে আমরা পাবো 1 ডিভাইড বাই 2 মোল পাবো, তাই না? আচ্ছা ওকে, এখন চলো আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখি। অ্যালুমিনিয়াম, সো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 3। তার মানে আমরা এখানের মধ্যে 3 ফ্যারাডে চার্জ দিলে আমরা 3 ফ্যারাডে চার্জ দিলে আমরা কি পাবো? আমরা 1 মোল পাবো, 1 মোল অ্যালুমিনিয়াম পাবো। তো সুতরাং আমরা 1 ফ্যারাডে চার্জ দিলে কতটুকু পাবো? 1 ফ্যারাডে চার্জ দিলে পাবো আমরা 1 ডিভাইডেড বাই 3 মোল পাবো, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন আসি আমরা যে
এখন আমরা দেখি এখানের মধ্যে যে পটাশিয়াম যেটা আছে, পটাশিয়ামের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 1। তার মানে এখানের মধ্যে আমরা 1 ফ্যারাডে চার্জ দিলে আমরা 1 ফ্যারাডে চার্জ দিলে আমরা এখানের মধ্যে 1 মোল পাবো। ওকে, আচ্ছা। আবার দেখো যে ক্যালসিয়ামের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2। তার মানে আমরা এখানের মধ্যে 2 ফ্যারাডে চার্জ দিলে আমরা কি পাবো? 2 ফ্যারাডে চার্জ দিলে পাবো আমরা 1 মোল পাবো। তো সুতরাং আমরা 1 ফ্যারাডে চার্জ দিলে কতটুকু পাবো? 1 ফ্যারাডে চার্জ দিলে পাবো আমরা হাফ মোল, তাই না? কত পাবো আমরা? হাফ মোল পাবো। ওকে, তাহলে দেখো তো ভাইয়া যে আমি কোথায় 1 ফ্যারাডে চার্জ দিলে সবচেয়ে বেশি পাইছি। দেখো তো 1 ফ্যারাডে চার্জ দিলে সবচেয়ে বেশি পাইছি আমরা পটাশিয়ামের মধ্যে। পটাশিয়াম পাইছি আমরা 1 মোল, আর বাকি সবগুলো হাফ মোল, 1/3 মোল, 1/2 মোল করে পাইছি। তোমরা সবচেয়ে বেশি কোথায় পাইছি? সবচেয়ে বেশি পাইছি আমরা পটাশিয়ামে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে সি। আচ্ছা ওকে, ওকে। এখন বলছে যে সিরিজ সংযোগে রাখা সিলভার প্লাস কপার 2 প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস তড়িৎ বিশ্লেষে দ্রবণে 3 ফ্যারাডে তড়িৎ চালনা করা হলে তড়িৎদ্বারগুলোতে মুক্ত ধাতব আয়নের মোলার অনুপাত কত? আচ্ছা ওকে, ভালো প্রশ্ন। সো দেখো ভাইয়া যে আমরা সিলভার প্লাস নিলাম, সিলভার প্লাস, তার মানে তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 1। তার মানে দেখো ভাইয়া যে আমরা এখানের মধ্যে 1 ফ্যারাডে চার্জ দিলে আমরা এখানে 1 মোল পাবো। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে 3 ফ্যারাডে চার্জ দিলে আমরা কতটুকু পাবো? 3 ফ্যারাডে চার্জ দিলে আমরা পাবো 3 মোল পাবো। কতটুকু পাবো আমরা? 3 মোল পাবো। ওকে, ঠিক একইভাবে দেখো যে কপার 2 প্লাস, তো কপার 2 প্লাসের মধ্যে তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2। তার মানে দেখো 2 ফ্যারাডে চার্জ দিলে আমরা কত মোল পাবো? 1 মোল পাবো। তো আমরা 3 ফ্যারাডে চার্জ দিলে কত মোল পাবো ভাইয়া বলো তো? 3 ফ্যারাডে চার্জ দিলে আমরা এখানের মধ্যে পাবো 3 ফ্যারাডে চার্জ দিলে পাবো আমরা এখানের মধ্যে 3/2 মোল পাবো, তাই না? 3/2 মোল পাবো। ওকে, আবার দেখো যে অ্যালুমিনিয়াম 3 প্লাস, তো অ্যালুমিনিয়াম 3 প্লাসের মধ্যে তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 3। তার মানে এখানের মধ্যে আমরা 3 ফ্যারাডে চার্জ দিলে আমরা এখানের মধ্যে 1 মোল পাবো। সো দেখো তো ভাইয়া তাদের মোল সংখ্যা যেটা আছে তার অনুপাতকে আমরা লিখতে পারি না? হ্যাঁ, তার অনুপাতটা আমরা লিখতে পারি। তাহলে দেখো যে আমরা এখানে লিখলাম যে 3 অনুপাত 3/2, তারপর এখানে লিখলাম আমরা 1 লিখলাম 3/2, তারপর এখানে আমরা 1 লিখলাম। এখন দেখো যে আমরা এখানে ভগ্নাংশ আসছে, সো আমি কি করলাম? উভয় পক্ষে তোমার মানে সবগুলোকে আমি 2 দ্বারা গুণ দিলাম। সো 2 দ্বারা গুণ দিলে এখানে কি আসবে? 2 দ্বারা গুণ দিলে আসবে এখানে আসবে তোমার 6, এখানে আসবে তোমার 3, আর এখানে আসবে তোমার 2। তাহলে দেখো তো আমার এই যে জিনিসটা আছে এটা কোন অপশনের সাথে ম্যাচ করে? আমার সি নাম্বার অপশনের সাথে ম্যাচ করে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে সি। আনসার কোনটা হবে? আনসার হবে সি। আরে সেরা সেরা সেরা। ওকে, আচ্ছা। এখন বলছে যে Fe2+ দ্রবণ হতে 56 গ্রাম লোহাকে তড়িৎদ্বারা জমা করতে 2 ফ্যারাডে তড়িৎ লাগলে Fe3+ দ্রবণ হতে একই পরিমাণ লোহাকে তড়িৎদ্বারা জমা করতে কি পরিমাণ তড়িৎ লাগবে? আচ্ছা ওকে, তো তুমি আমাকে বলো যে 56 গ্রাম মানে কি হবে বলো? 56 গ্রাম মানে হচ্ছে তোমার 1 মোল। 56 গ্রাম মানে হচ্ছে তোমার আয়রনের 1 মোল, কারণ আয়রনের দেখো আয়রন যেটা আছে তার আণবিক ভর হচ্ছে তোমার 56। তার মানে 56 গ্রাম আয়রন মানে হচ্ছে তোমার সেখানের মধ্যে 1 মোল আয়রন আছে। ওকে, এখন দেখো যে আমার এখানের মধ্যে 1 মোল আয়রনকে এখানে জমা করতে লাগে 2 ফ্যারাডে চার্জ। ওকে, এখন বলছে যে একই পরিমাণ লোহা, তো একই পরিমাণ লোহা মানে কতটুকু? 56 গ্রাম। আর 56 গ্রাম মানে কত ভাই বলতো? 1 মোল। সো 1 মোল লোহাকে আমার তড়িৎদ্বার জমা করতে কি পরিমাণ তড়িৎদ্বার লাগবে এটা আমাকে বাইর করতে হবে। Fe3+ থেকে আমাকে 1 মোল লোহা তড়িৎদ্বারে জমা করতে কি পরিমাণ চার্জ লাগবে? সো আমরা শর্টকাটে করে ফেলি। দেখো যে Fe3+, সো Fe3+ এর মধ্যে তার তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 3। তাহলে দেখো আমরা যদি এখানের মধ্যে 3 ফ্যারাডে চার্জ দেই, 3 ফ্যারাডে চার্জ দিলে আমরা কি পাবো? 3 ফ্যারাডে চার্জ দিলে আমরা সেখানের মধ্যে 1 মোল পাবো। সো দেখো আমার আলটিমেট লক্ষ্য ছিল যে 1 মোল পাওয়া। সো এখানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার সি। আনসার কোনটা হবে? আনসার হবে সি। আচ্ছা ওকে, এখন এই যে পরবর্তী কোশ্চেনটা আছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা একটু নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা যে একটি লোহার কাপে 2.16 গ্রাম সিলভারের প্রলেপ দিতে কি পরিমাণ তড়িৎ প্রয়োজন? ওকে, এখন দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? মানে ভর দেওয়া আছে। আমাকে এখানে কি করতে হবে? চার্জ মানে কুলম্ব বাই করতে হবে। সো আমরা কি জানি? আমরা জানি কিউ সমান জানি আমরা NEF জানি, তাই না? NEF জানি, এটা এগ্রি 24-25 আসছিল। এখন দেখো ভাই এখানে আমাদের কি দেওয়া আছে? ভর দেওয়া আছে না? সো ভর দেওয়া থাকলে আমরা কি লিখি? W/M লিখি। আর এখানে লিখলাম আমরা E, এখানে লিখলাম আমরা F লিখলাম, ঠিক আছে? ওকে, এখন দেখো W, তো W মানে কত ভাই বলতো? এখানে কতটুকু দেওয়া আছে?
2.16 দিয়ে আছে, সো আমি এখানে দিলাম 2.16 দিলাম, ওকে। ইন্টু দিলাম আমরা দেখো যে সিলভার যেটা আছে, সিলভার তুল্য সংখ্যা কত ভাবে বলতো, সিলভার যদি 1, তার মানে তার তুল্য সংখ্যা হবে তোমার 1, সো আমি এখানে দিলাম 1 দিলাম, ওকে। আর যেহেতু এখানে আমার কুলম্ব বলছে, তার মানে দেখো আমরা এফ যেটা আছে, এফকে আমরা কি লিখবো, 96,500 লিখবো, কি লিখবো আমরা 96,500 লিখবো। আর এম, তো সিলভার যেটা আছে তার আণবিক ভর কত, তার আণবিক ভর হচ্ছে তোমার 108, তার আণবিক ভর কত, তার আণবিক ভর হচ্ছে তোমার 108, ওকে। এখন দেখো আমরা একটু হিসাব করে দেখি, আমরা একটু সুন্দর করে লিখি, দেখো 96,500কে কি আমরা 965 ইন্টু আমরা 10 স্কোয়ার লিখতে পারি না, হ্যাঁ 10 স্কোয়ার লিখতে পারি, আচ্ছা। আবার দেখো যে আমার আণবিক ভর এম যেটা আছে, এম হচ্ছে তোমার 108, সো 108কে কি আমরা 1.08 ইন্টু 10 স্কোয়ার লিখতে পারি না, মানে 100 দ্বারা গুণ লিখতে পারি। তাহলে দেখো আমরা এখানে কি করলাম, আমরা এখানে 10 স্কোয়ার কাটাকাটি করলাম, আচ্ছা। এখন এখানের মধ্যে দেখো যে 1.08কে আমরা যদি 2.16 দ্বারা ভাগ করি, তার মানে দেখো তো এটা যদি আমি 2 দ্বারা গুণ করি, তার মানে কি আমরা এটা পাবো, তার মানে এখানে কি আসে আলটিমেট যে 965 ইন্টু 2, তো 965 ইন্টু 2, তো এটা সমান সমান কত আসবে, হ্যাঁ বলো তো, এটা সমান সমান আসবে আমার 1930 কুলম্ব, কত আসবে 1930 কুলম্ব আসবে। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার বি। মানে দেখো 965কে আমি কি দিলাম, 1000 দিলাম, 1000 দিলাম, তো 1000 ইন্টু 2 মানে কত ভাই বলতো, 1000 ইন্টু 2 মানে হচ্ছে তোমার 2000, তো দেখো তো 2000 আশেপাশে কোন মানটা আছে, 2000 আশেপাশে আছে তোমার বি, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে বি, ঠিক আছে, ওকে ওকে, গুড গুড, ওকে। এখন বলছি যে 9.65 এম্পিয়ার তড়িৎ 4000 সেকেন্ড ধরে কপার সালফেট দ্রবণের ভিতর দিয়ে প্রবাহিত করা হলে কত গ্রাম কপার জমা হবে, কত গ্রাম বলছে, তার মানে এখানে আমাকে কি বের করতে হবে, এখানে আমাকে ডব্লিউ মানটা বের করতে হবে। সো ডব্লিউ সমান সমান আমরা কি জানি, ডব্লিউ সমান সমান আমরা জানি যে এম আই টি ডিভাইডেড বাই ইএফ জানি, ওকে। এখন এম সমান সমান কত ভাইয়া বলো তো, এম সমান সমান হচ্ছে তোমার 63.5 আণবিক ভর বা পারমাণবিক ভর 63.5 দিয়ে আছে। কারেন্ট কতটুকু দিছি আমি, 9.65 দিছি। আর সময় কতটুকু দিছি ভাই বলতো, আমরা এখানে দিছি 4000 সেকেন্ড। সো 4000 মানে কি আমরা লিখতে পারি, 4000 মানে লিখতে পারি আমরা 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 লিখতে পারি, তাই না, 4 ইন্টু 10 কিউব লিখতে পারি, 4 ইন্টু 10 কিউব লিখতে পারি, ওকে। আর কপার যেটা আছে তার তুল্য সংখ্যা কত, তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2, আর এফ মানে কত, এফ মানে হচ্ছে তোমার 96,500 কুলম্ব, ঠিক আছে, 96,500 কুলম্ব, 96,500 কুলম্ব, ওকে। তো এখন 96,500 যেটা আছে এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো, 96,500কে আমরা কীভাবে লিখতে পারি না, যে 9.65 ইন্টু দেখো 1 2 3 4 ইন্টু আমরা কি লিখতে পারি, আমরা 10 টু দি পাওয়ার 4 লিখতে পারি, কি লিখতে পারি আমরা 10 টু দি পাওয়ার 4 লিখতে পারি, আচ্ছা। তো 10 টু দি পাওয়ার 4 মানে কি লিখতে পারি আমরা, 10 টু দি পাওয়ার 4 মানে লিখতে পারি 10 কিউব ইন্টু আমরা 10 লিখতে পারি, তাই না, ওকে। হিসাবে সুবিধার দ্বারা কি, তাহলে দেখো 10 কিউব কাটা, আর দেখো 9.65 কাটা, আবার এটা দ্বারা আমি এটাকে কাটাকাটি করলে এখানে আসবে তোমার 2, তার মানে দেখো যে এখানের মধ্যে আমার কতটুকু আসে, তো এখানের মধ্যে আসবে তোমার 63.5 ইন্টু 2, এটা মান কত আসে বলো তো, আচ্ছা আমরা কাজ করি, দেখো 63.5কে আমরা 10 দ্বারা ভাগ করে ফেলি, তো 10 দ্বারা ভাগ করে ফেলে এখানে কি আসে ভাই বলতো, 6.35 আসে, আর ইন্টু আসে তোমার 2, তো দেখো তো 6 দুগুণে 12, তো 12 পয়েন্ট সামথিং কোথায় আছে, আমার এখানে আছে, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে সি, আনসার কোনটা হবে, আনসার হবে সি, আনসার কত আসবে, সি আসবে, তাই না, ওকে ওকে। এই বি কেটা বলছে রে, আচ্ছা ওকে, চলো এখন আমরা নেক্সট পেজে যাই, ওকে। এখন বলছে যে 9.65 এম্পিয়ার তড়িৎ 4000 সেকেন্ড ধরে কপার সালফেট দ্রবণের ভিতর দিয়ে প্রবাহিত করা হলে ক্যাথোডের ভর কতটুকু বৃদ্ধি পাবে, অথবা ক্যাথোডের ভরের পার্থক্য কতটুকু, এটা কিন্তু একটা ভালো কোয়েশন, ঠিক আছে, আমি একটু স্টার দিয়ে রাখি, এটা কিন্তু একটা ভালো কোয়েশন, এটা সার্চের জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আর কি, একটু ইউনিক কোয়েশন, ওকে। আচ্ছা, তো ক্যাথোডের ভর কতটুকু বৃদ্ধি পাবে, এটার কনসেপ্টে একটু বোঝা ট্রাই করো, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝা ট্রাই করো, ঠিক আছে, ওকে। সো দেখো এটা কি ভাইয়া বলতো, এটা হচ্ছে আমার ক্যাথোড, তাই না, ওকে। তো ধরলাম আমার ক্যাথোড যেটা আছে, ক্যাথোডের বল ধরলাম আমি 1 গ্রাম ধরলাম, ওকে। এখন আমরা কি জানি, আমরা জানি যে ক্যাথোডের মধ্যে গিয়ে ধাতু জমা হয়, ক্যাথোডের মধ্যে কি জমা হয়, ধাতু জমা হয়। ধরো সাপোজ আমার এখানের মধ্যে 1 গ্রাম ধাতুকে জমা হইলো, তো 1 গ্রাম ধাতু যখন গিয়ে জমা হয়েছে তখন তার ভর কতটুকু হয়েছে, তো শুরুতে ছিল 1 গ্রাম গিয়ে জমা হয়েছে, তার মানে এটা ভর হয়ে গেছে 2 গ্রাম, তার ভর কতটুকু বৃদ্ধি পাইছে, 1 গ্রাম বৃদ্ধি পাইছে, আচ্ছা। এখন ধরো সাপোজ আমি কি করলাম, আমি এখানের মধ্যে 1 গ্রাম না নিয়ে আমি এখানের মধ্যে ধরো 2 গ্রাম যুক্ত করলাম, 2 গ্রাম যুক্ত করলাম, সো 2 গ্রাম যুক্ত করলে আমার এখানের মধ্যে নতুন ভর কতটুকু হয়েছে, নতুন ভর হয়েছে তোমার 3 গ্রাম হয়েছে। তো আমার ভর কতটুকু বৃদ্ধি পাইছে, এখন হচ্ছে তোমার 3 গ্রাম, শুরুতে ছিল 1 গ্রাম, তার মানে এখানে আমার 2 গ্রাম বৃদ্ধি পাইছে, আচ্ছা।
ধরো আমি একটা কথা ধরো সাপোজ আমি এখানের মধ্যে 3 গ্রাম ধাতু নিয়ে যুক্ত করলাম। ওকে, তার মানে এখানে বর্তমানে ভর কতটুকু হয়েছে? 4 গ্রাম হয়েছে। 3 + 1 মানে 4 গ্রাম হয়েছে। তো এখানে ভরের কতটুকু পার্থক্য হয়েছে? 4 মাইনাস শুরুতে ছিল 1 গ্রাম, তার মানে 3 গ্রাম হয়েছে। ওকে, এখন তুমি একটা জিনিস অবজার্ভ করে দেখো, আমি এখানের মধ্যে যতটুকু ধাতু নিয়ে জমা করি আমার ভরের পার্থক্য ঠিক ততটুকু থাকে। আমি যখন এখানের মধ্যে দেখো আমি একটু লিখছিলাম, যখন আমি এখানের মধ্যে 1 গ্রাম ধাতু নিয়ে যুক্ত করছিলাম তখন আমার ক্যাথোডের ভর 1 গ্রাম বৃদ্ধি পাইছিল। যখন আমি এখানের মধ্যে 2 গ্রাম ধাতু যুক্ত করছি, 2 গ্রাম ধাতু যখন যুক্ত করছি তখন আমার এখানে ভর 2 গ্রাম বৃদ্ধি পাইছে। যখন আমি এখানের মধ্যে 3 গ্রাম ধাতু যুক্ত করছি তখন আমার এটার ভর 3 গ্রাম বৃদ্ধি পাইছে। তার মানে এটা তাহলে কী বোঝায়? এটা তাহলে বোঝায় যে আমার এখানে যতটুকু ধাতুকে যুক্ত হবে আমার ক্যাথোডের ভর ঠিক ততটুকু বৃদ্ধি পাবে এবং ক্যাথোডের ভরের পার্থক্য ঠিক ততটুকু হবে। সবাই বুঝছো কিনা একটু বলো তো, একটু বুঝছো কিনা, একটু বুঝছো কিনা? দেখো আমার এখানে যতটুকু ধাতুকে জমা হবে আমার ক্যাথোডের ভর ঠিক ততটুকু বৃদ্ধি পাবে। তার মানে ক্যাথোডের ভর কতটুকু বৃদ্ধি পাবে এটা কিছুই না, এটা দ্বারা বোঝাবে যে আমার এখানের মধ্যে কতটুকু ধাতু গিয়ে জমা হয়েছে আর কি। বুঝছো কিনা একটু জানাও তো, একটু কমেন্টে জানাও যে বুঝছো কিনা। বুঝছো কিনা? মানে এখানে যতটুকু গিয়ে যুক্ত হবে আমার ক্যাথোডের ভর ঠিক ততটুকু বৃদ্ধি পাবে। ঠিক আছে? আচ্ছা ওকে 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 আচ্ছা, তো আমাদেরকে দেখতে হবে যে আমরা যখন 9.65 এম্পিয়ার তড়িৎ 4000 সেকেন্ড যাবত দিব তখন সেখানে কতটুকু ধাতু জমা হয়। সো দেখো তো আমরা একটুকে বাই করছিলাম না, এখানের মধ্যে আমার 12.7 গ্রাম ধাতু যুক্ত হবে। তার মানে দেখো আমরা একটুকে হিসাব করছিলাম এখানের মধ্যে যে আমার এখানের মধ্যে 12.75 গ্রাম ধাতু গিয়ে যুক্ত হবে। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানে ক্যাথোডের ভরের পার্থক্য অথবা ক্যাথোডের ভর কতটুকু বৃদ্ধি পাবে বলো তো? আমার এখানে আনসার হবে কত? 12.70। সরি এখানে 70 হবে, তাই না? মানে যতটুকু ধাতু গিয়ে যুক্ত হবে, যতটুকু ধাতু গিয়ে যুক্ত হবে ক্যাথোডের ভরের পার্থক্য ঠিক ততটুকু হবে, ক্যাথোডের ভর ঠিক ততটুকু বৃদ্ধি পাবে। ঠিক আছে? ওকে ওকে আচ্ছা, তোমার তো ক্লাসই করতেছো না, তোমার তো কমেন্ট করতেছো। আচ্ছা ওকে, এখন বলছে যে একটি ধাতব দ্রবণে 0.0403 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা চালনা করলে যদি ক্যাথোডে 0.026 গ্রাম ধাতু সঞ্চিত হয় তবে লবণের তুল্য সংখ্যা কত? আচ্ছা, তো লবণের তুল্য সংখ্যা আমাকে বাইর করতে হবে। সাস্ট, এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া সলভ করা জীবনে পসিবল না। সো আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করবো। ঠিক আছে? আচ্ছা, সো দেখো আমাকে এখানে কি করতে হবে ভাই বলতো? তুল্য সংখ্যা বাইর করতে হবে। এখানে দেখো তো কী দেওয়া আছে, আমার এখানের মধ্যে ভর দেওয়া আছে। সো আমরা জানি ডব্লিউ ইজিক্যাল টু এম আই টি ডিভাইডেড বাই ইএফ জানি, তাই না? ওকে, তার মানে ই সমান সমান কত হবে? ই সমান সমান হবে তোমার এম আই টি ডিভাইডেড বাই ডব্লিউ ইন্টু এফ। তো চলো আমরা সবগুলো মান বসাই। এম এম এর মান কত? 52। সো আমি দিলাম 52 দিলাম। ওকে, আমার কারেন্ট কতটুকু? 0.0403 দিলাম। ওকে, টি সমান সমান কত? টি সমান সমান হচ্ছে তোমার 1 ঘন্টা। তো 1 ঘন্টা মানে কতটুকু? 3600 সেকেন্ড। আর এখানে কতটুকু জমা হয়েছে ভাই বলতো? 0.026 জমা হয়েছে। আর এফ মানে কত? 96,500 কুলম্ব। সো তুমি যখন ক্যালকুলেটর হিসাব করবা যে মানটা আসবে সেটা হবে আমার আনসার। ক্যালকুলেটর সার্চে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড আর কি, মানে ক্যালকুলেটর দিয়ে করতে হয় এমন মেথড তোমাকে পরীক্ষার প্রশ্ন দিবে আর কি। বুঝছো কিনা সবাই? আচ্ছা ওকে, তোমরা অযথা কমেন্ট করিও না ভাই প্লিজ, তোমরা একটু ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, এখন দেখো লিখছে যে HCl এর জলীয় দ্রবণে 1 ঘন্টা যাবৎ 0.5 এম্পিয়ার মাত্রার তড়িৎ প্রবাহিত করলে কত মোল হাইড্রোজেন উৎপন্ন হবে? আচ্ছা, তো আমাকে মোল সংখ্যা বের করতে হবে। তো আমরা দেখো মোল সংখ্যা n সমান সমান আমরা কি জানি? n সমান সমান আমরা জানি আইটি ডিভাইডেড বাই ইএফ জানি। কি জানি? আইটি ডিভাইডেড বাই ইএফ জানি। ওকে, এখন দেখো তো ভাই আমরা এখানে কি করতেছি? কারেন্ট কতটুকু দিতেছি? 0.5 দিতেছি। সময় কতটুকু? সময় হচ্ছে তোমার 1 ঘন্টা। তো 1 ঘন্টা মানে কতটুকু? 3600 সেকেন্ড। আচ্ছা, এখন তুমি আমাকে বলো আমরা এখানে কাকে নিয়ে কাজ করতেছি? আমরা এখানে হাইড্রোজেনকে নিয়ে কাজ করতেছি, কারণ আমার এখানে হাইড্রোজেন উৎপন্ন হবে। সো হাইড্রোজেন গ্যাসের তুল্য সংখ্যা কত? তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2। তো আমি এখানে দিলাম আমরা 2 দিলাম। আর এফ এর মান কত? এফ এর মান হচ্ছে তোমার 96,500। ওকে, তো দেখো তো আমার এটার সাথে কোন অপশনটা ম্যাচ করে? এটার সাথে আমরা অপশন ম্যাচ করা হচ্ছে তোমার এ নাম্বারটা। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার এইটা। ঠিক আছে? ওকে, গুড গুড। ওকে, এখন দেখো যে তোমাকে বলছে যে 80 ml 0.1 মোলার Fe2SO4 দ্রবণে 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত করে সম্পূর্ণ FeSO4 এ বিজারিত করতে
কত সেকেন্ড সময় লাগবে। আচ্ছা দেখো, তো শুরুতে আমার এখানের মধ্যে আয়রন, তো শুরুতে এখানের মধ্যে আয়রনের যেটা আছে, আয়রনের চার্জ কত ছিল ভাই বলতো, এখানের মধ্যে আমার আয়রনের চার্জ আছে তোমার Fe3+ হিসেবে আছে, ঠিক আছে, Fe3+ হিসেবে আছে। কীভাবে আমরা বাই করছি, ওই যে আমরা জার্মান বাই করছিলাম, আমি একটু বুঝাই তোমাদেরকে। দেখো, তো দেখো ভাই, সালফেট তার চার্জ কত, -2, তিনটা আছে, তার মানে তার চার্জ কত হবে, -6 হবে। তার মানে এটা চার্জ কত হবে, +6 হবে। যেহেতু এখানে আয়রন দুইটা, তার মানে এখানে আয়রনের চার্জ কত হবে, আয়রনের চার্জ হবে তোমার +3 হবে। তার মানে দেখো Fe3+ ছিল, Fe3+ থেকে আমরা কি করছি ভাই বলতো, Fe3+ থেকে আমরা FeSO4 বানাইছি। তো FeSO4 এর মধ্যে আয়রনের চার্জ কত, আয়রনের চার্জ হচ্ছে তোমার +2। তার মানে Fe3+ থেকে আমরা Fe2+ বানাইছি, Fe3+ থেকে আমরা কি করছি, Fe2+ বানাইছি। তাহলে তুমি আমাকে বলো এখানে আমার চার্জ কতটুকু কমছে, চার্জ 1 কমছে, তার মানে তার তুল্য সংখ্যা কত হবে, তার তুল্য সংখ্যা হবে তোমার 1 হবে। আচ্ছা, এখন আমাকে সময় বের করতে হবে। আচ্ছা, আর এখানে ডাটা হিসাবে কি দেওয়া আছে, আচ্ছা, তো এখানে আমাদের কি দেওয়া আছে বলতো, এখানে আমাদের আমার দেওয়া আছে যে আয়তন দেওয়া আছে আর ঘনমাত্রা দেওয়া আছে। সো আয়তন এবং ঘনমাত্রা দেওয়া মানে এখানে কি আছে বলতো, আমার এখানে আমরা মূল সংখ্যা দেওয়া আছে না, কারণ আমরা n সমান জানি, আমরা s ইন্টু ভি জানি, আমরা n সমান s ইন্টু ভি জানি। আচ্ছা, তো দেখো আমরা সবাই জানি যে n সমান জানি আমরা IT ডিভাইডেড বাই EF জানি, তাই না, IT ডিভাইড বাই EF জানি। ওকে, আবার দেখো এখানে আমাকে কি বাই করতে হবে, সময় বাই করতে হবে। সো T সমান কি হবে, T সমান হবে তোমার NEF ডিভাইডেড বাই I, তাই না। ওকে, এখন দেখো n, সো n সমান আমরা কীভাবে বাই করবো, আমরা s ইন্টু ভির মাধ্যমে বাই করবো। সো দেখো আমরা লিখলাম s ইন্টু ভি, s ইন্টু ভি ইন্টু ই ইন্টু দিলাম আমরা f দিলাম, ওকে, ডিভাইড বাই আমরা দিলাম I দিলাম। ওকে, এখন সবগুলো মান বসাই। আমার এখানের মধ্যে ঘনমাত্রা কত ভাইয়া বলতো, ঘনমাত্রা হচ্ছে তোমার 0.1 মোলার। সো আমরা হিসাবের সুবিধাতে লিখলাম আমরা 10⁻1 মোলার লিখলাম। ওকে, আয়তন এখানে কতটুকু আছে, 80 ml আছে। তো আয়তনটাকে কি আমরা অবশ্যই লিটার নিতে হবে। তো আয়তনকে যদি আমরা লিটার নিই, তার মানে সেটা কি হবে ভাইয়া বলতো, সেটা হবে তোমার 0.08 লিটার, 0.08 লিটার। তো 0.08 লিটার মানে সেটা কত হবে, 0.08 লিটার মানে হবে তোমার 8 ইন্টু 10⁻2 লিটার, 8 ইন্টু 10⁻2 লিটার। আর এখানে দেখো তো তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা হচ্ছে তোমার 1। সো আমি এখানে দিলাম 1, এখানে দিলাম আমি 96,500 দিলাম, ঠিক আছে, 96,500 দিলাম, ডিভাইড বাই দিলাম আমি 1 দিলাম, ঠিক আছে। তো দেখো এখানের মধ্যে আমার কি থাকে। আচ্ছা, তুমি কি বুঝতেছো, দেখি তো কমেন্ট পড়ে। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে, এখন দেখো আমরা একটু হিসাবের সুবিধাতে আমরা কী করতে পারি, দেখো যে আমরা এখানে লিখতে পারি যে, দাঁড়াও একটা মিনিট, যে আমরা এখানে লিখতে পারি যে 96,500 যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি যে 96.5 ইন্টু লিখতে পারি আমরা 10⁻³ লিখতে পারি, তাই না, 10⁻³ লিখতে পারি। ওকে, তো এখন দেখো তো এখানে কী ঘটনা ঘটে, এখন কী ঘটনা ঘটে দেখো তো, দেখো 10⁻1 আর 10⁻2 মানে হচ্ছে তোমার 10⁻3। তো 10⁻3 ইন্টু 10³ মানে কি, তারা কি কাটাকাটি যাবে না, হ্যাঁ কাটাকাটি যাবে। আচ্ছা, তো কাটাকাটি যদি যায় তার মানে এখানে কী হবে দেখো তো আনসার। তো তুমি একটু মানে কমন সেন্সে দেখো যে এখানে 9 আছে। তো 8 নং কত ভাইয়া বলতো, 8 নং হচ্ছে তোমার 72। তার মানে 72 আশেপাশে কোনো একটা মান আসবে। দেখো আমি একটু বুঝানোর ট্রাই করি, দেখো 96.5 ইন্টু হচ্ছে তোমার 8, তার মানে দেখো তো এটার মানটা কত আসবে, এটা মানটা কত আসবে, দেখো এটা আমরা লিখলাম যে 96.5 মানে তোমাকে ধরলাম আমি 100 ইন্টু 8 মানে কত হবে, 800 হবে, তাই না, 800 হবে। সো 800-র পাশাপাশি কোন মানটা আছে ভাই বলতো, বি আছে, তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে বি। আনসার কোনটা হবে, আনসার হবে বি। আচ্ছা, ওকে ঠিক আছে, ওকে গুড। এখন দেখো কি বলছে যে KMnO4 দ্রবণকে বিজারিত করে 4 মোল Mn2+ আয়ন তৈরি করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। আচ্ছা, তো দেখো এখানে কি ছিল, KMnO4 ছিল, সেটা থেকে আমরা Mn2+ বানাইছি। তো দেখো KMnO4 সেটা থেকে আমরা কি বানাইছি, আমরা সেটা থেকে আমরা বানাইছি Mn2+ বানাইছি। ওকে, আচ্ছা ওকে, তো এখানের মধ্যে আমার চার্জ কত ছিল ম্যাঙ্গানিজের, এখানে চার্জ ছিল তোমার +7 ছিল। তোমরা একটু হিসাব করে দেখবা যেখানে +7 আসে। তো +7 থেকে আমরা +2 বানাইছি, তার মানে এখানের মধ্যে চার্জ কতটুকু কমছে, চার্জ কমছে তোমার 5 পরিমাণ। তার মানে এখানে তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা হবে তোমার 5, তুল্য সংখ্যা কত হবে 5 হবে। আচ্ছা, তো এখন আমাকে বলছে যে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, তার মানে আমাকে কি এখানে কুলম যেহেতু দেওয়া আছে, তার মানে এখানে আমরা কি বাই করতে হবে, কিউ বাই করতে হবে। সো কিউ সমান আমরা কি জানি, তো কিউ সমান হবে তোমার N ইন্টু ই ইন্টু এফ হবে। আচ্ছা দেখো সেখানে কত মোল লাগবে ভাইয়া বলো তো, এখানে লাগবে 4 মোল। সো 4 দিলাম ইন্টু আমার
তুলস সংখ্যা কত? তুলস সংখ্যা হচ্ছে তোমার 5, আর এফ মানে কত? এফ মানে হচ্ছে তোমার 96,500 কলম, 96,500 কলম, ঠিক আছে? আচ্ছা, তো 96,500 কলম মানে কতটুকু ভাই বলতো? 4 5 20, 20 ইন্টু 96,500। তো দেখো তো এটা এই মানে আশেপাশে কোনটা আসে দেখো তো, এই মানে আশেপাশে কোনটা আসে দেখো তো। 96,500 মানে কি? সেটাকে আমরা কি লিখতে পারি? 10 লক্ষ লিখতে পারি। সো 10 লাখ ইন্টু 20 মানে কত হবে? 2 কোটি সামথিং। সো 2 কোটির আশেপাশে কোনটা আছে ভাই বলতো? 193, এই মানটা আছে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার এ। আনসার কোনটা হবে? আনসার হবে এ, ঠিক আছে? ওকে ওকে, গুড। আচ্ছা, তো এখন বলছে যে 9.65 তড়িৎ 100 সেকেন্ড ধরে কপার সালফেট দ্রবণের ভিতর দিয়ে প্রবাহিত করা হলে ক্যাথোডে কতটি কপার জমা হবে? মানে এখানে কি চাইছে? আমার সংখ্যা চাইছে। তো সংখ্যা চাইলে আমরা সেখানে কি নিয়ে হিসাব করবো? আমরা মোল সংখ্যা নিয়ে হিসাব করব। সো আমরা এন সমান সমান কি জানি? আমরা এন সমান সমান জানি আমরা আইটি ডিভাইডেড বাই ইএফ জানি, তাই না? ওকে, আচ্ছা দেখো, সো আই সমান সমান কত? আই সমান সমান হচ্ছে তোমার 9.65। ওকে, আর এখানে দেখো কি দেওয়া আছে? 10,000 দেওয়া আছে, তাই না? 10,000 মানে হচ্ছে তোমার 10⁴। ওকে, আচ্ছা, আর এখানে তুলস সংখ্যা কত ভাই বলতো? তুলস সংখ্যা হচ্ছে তোমার দেখো কপার, তার তুলস সংখ্যা কত? তার তুলস সংখ্যা হচ্ছে তোমার 2। তো 2 দিলাম, আর এফ এর মান কত? এফ এর মান হচ্ছে তোমার 96,500। 96,500। ওকে, তো 96,500কে আমরা লিখতে পারি যে 9.65 ইন্টু 10⁴ লিখতে পারি। তার মানে দেখো 10⁴, 10⁴ কাটা 9.65, 9.65 কাটা, তার মানে এখানে কতটুকু আছে? 0.5 মোল বা হাফ মোল। এখানে কতটুকু আছে? হাফ মোল আছে। ওকে, আচ্ছা, এখন তুমি আমাকে বলো হাফ মোল, বাট আমার তো সংখ্যা বাই করতে হবে। সো তুমি আমাকে বলো তো ভাই, আমরা কি জানি? আমরা জানি যে 1 মোল মানে কতটি? 1 মোল মানে হচ্ছে তোমার 6.02 ইন্টু 10⁻23টি। তাহলে আমার হাফ মোল সমান সমান কত হবে? হাফ মোল সমান সমান হবে তোমার 3.01 ইন্টু 10⁻23টি। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি, ঠিক আছে? আনসার কোনটা হবে? এখানে কিন্তু এটা 10⁻23 হবে, ঠিক আছে? 10 হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে বি। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা ওকে। এখন দেখো যে কি বলছে যে সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণে 2 এম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে আদর্শ তাপমাত্রা ও চাপে 224 মিলিলিটার H2 গ্যাস উৎপন্ন হবে? আচ্ছা, তো আদর্শ গ্যাস মানে আদর্শ তাপমাত্রা ও চাপ মানে কীভাবে বলতো? আদর্শ তাপমাত্রা ও চাপ মানে বোঝায় সেটা এসটিপি দিয়ে আছে। ওকে, আচ্ছা, তো এখন আমাকে বাইর করতে হবে যে কতক্ষণ, মানে সময় বাইর করতে হবে। আর যেহেতু এখানে এসটিপিতে আয়তন দেওয়া আছে, তার মানে এখানে আমরা কি নিয়ে কাজ করবো? এখানে আমরা মোল সংখ্যা নিয়ে কাজ করবো। সো দেখো আমরা কি জানি? আমরা জানি এন সমান সমান জানি আমরা আইটি ডিভাইডেড বাই ইএফ জানি, তাই না? ওকে, আচ্ছা, তো দেখো আমরা এখানে লিখি যে আমার যেহেতু সময় লাগবে, টি লাগবে, তার মানে টি সমান সমান কি হবে? টি সমান সমান হবে তোমার এন ই এফ ডিভাইড বাই কত হবে? ডিভাইড বাই হবে তোমার আই হবে, তাই না? ওকে, এখন দেখো আমার মূল সংখ্যা বের করতে হবে। এখানে তো আমার এসটিপিতে আয়তন দেওয়া আছে, তো আমরা এন সমান সমান কি জানি? আমরা এন সমান সমান জানি আমরা ভি অফ এসটিপি ডিভাইড বাই হচ্ছে তোমার 22.4, এবং এটা অবশ্যই অবশ্যই লিটার এককে হবে, তাই না? লিটার এককে। আচ্ছা, ওকে, বাট দেখো এখানে কি দেওয়া আছে? মিলিলিটার এককে দেওয়া আছে। সো আমরা ঠিক একইভাবে উপর দিলাম 224 মিলিলিটার দিলাম, তার নিচের যে 22.4 লিটার আছে সেটা কি আমার অবশ্যই মিলিলিটারে কনভার্ট করতে হবে না? হ্যাঁ, মিলিলিটারে কনভার্ট করতে হবে। সো 22.4 লিটার মানে সেটা কত হবে? কত এমএল হবে ভাই বলো তো? সেটা হবে তোমার যে 22,400, তাই না? 22,400 এমএল হবে। ইন্টু দেখো আমরা কাকে নিয়ে কাজ করতেছি? হাইড্রোজেনকে নিয়ে কাজ করতেছি, তার মানে তার তুলস সংখ্যা কত হবে? তার তুলস সংখ্যা হবে তোমার 2। আর এফ এর মান কত ভাই বলতো? এফ এর মান হচ্ছে তোমার 96,500 কলম দিলাম, 96,500 কলম দিলাম। আচ্ছা, আর এখানে মধ্যে আমার কারেন্ট কতটুকু দেওয়া আছে? কারেন্ট দেওয়া আছে তোমার 2 এম্পিয়ার, সো আমি দিলাম 2 দিলাম। ওকে, সো দেখো এখানে 2 কাটা, আর এখানের মধ্যে কত আসে দেখো তো? এখানের মধ্যে আসে তোমার 1/100 আসে। তো 1/100 আসে, 1/100 আসে, তাই না? 1/100 আসে। ইন্টু দিলাম আমি ইন্টু দিলাম কিন্তু 2 কাটা। আচ্ছা দাঁড়া একটা মিনিট। আচ্ছা, এখানে আছে তোমার ইন্টু তোমার কি আছে? 96,500 আছে। ওকে, তো 00 দ্বারা আমি 00 কেটে দিলাম, তার মানে এখানে কত আসে? 965 সেকেন্ড আসে। তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে তোমার বি। কত হবে? 962 সেকেন্ড হবে। আচ্ছা ওকে, ঠিক আছে, তোমরা তো সবাই পারতেছো। আরে সেরা সেরা, আরে বস পোলাপান। আচ্ছা ওকে, ওকে, গুড গুড। ওকে, আচ্ছা, এখন আসি আমরা যে ঘনমাত্রা আমরা কীভাবে বাইর করবো। ঠিক আছে, ঘনমাত্রা আমরা কীভাবে বাইর করবো এটা আমরা কনসেপ্ট একটু দেখি। আচ্ছা, বেশি না 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথ করলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা, তো দেখো যে 2 মোলার 500 ml কপার সালফেট দ্রবণে
96.5 এম্পিয়ার বিদ্যুৎ 1000 সেকেন্ড যাবৎ চালনা করলে অবশিষ্ট ঘনমাত্রা কত? আচ্ছা, তো ঘনমাত্রা নির্ণয় একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা দেখি যে এস সমান সমান তুমি লিখবা যে এস প্রাইম সমান সমান লিখবা তুমি এস ইন্টু ভি মাইনাস আইটি ডিভাইডেড বাই ইএফ ডিভাইড বাই হবে তোমার ভি হবে। কি হবে? ডিভাইড বাই ভি হবে। আচ্ছা, তো চলো আমরা এটা শর্টকাট আগে বাই করি, তারপর আমরা দেখবো। আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট, আমরা দেখি এই শর্টকাটে কীভাবে আসছে। ওকে, তো চলো আমরা একটু কনসেপ্টটা বোঝার ট্রাই করি। ঠিক আছে, কনসেপ্টটা একটু বোঝার ট্রাই করি আমরা সবাই। আচ্ছা, দেখো ওই যে একটু আগের মতো কনসেপ্ট। দেখো যে ধরো আমি সাপোজ যে 10টা চিনি দিয়ে আমি শরবত বানাইলাম। এখন আমি কী করলাম, এখান থেকে আমরা 3টা চিনি সরাই ফেললাম। তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এখানে ঘনমাত্রা কি কমে যাবে না? হ্যাঁ, ঘনমাত্রাটা অবশ্যই কমে যাবে, কারণ 10টা চিনি থাকা অবস্থায় আমি যে টেস্টটা পাবো, 3টা চিনি সরাই ফেললে সেখানে কয়টা চিনি আছে? 7টা চিনি আছে। তো 7টা চিনি দিয়ে আমরা তার চেয়ে কম টেস্ট পাবো, তার মানে তার ঘনমাত্রাটা কমে যাবে। সো ঘনমাত্রা বাড়ি করার কনসেপ্টটা কি? দেখো, ঘনমাত্রা বাড়ি করার কনসেপ্টটা হচ্ছে আমরা দেখবো যে আমার শুরুতে এখানে কত মোল ছিল, আমার এখানের মধ্যে কত মোল ছিল, তারপর আমরা দেখবো যে আমার দ্রবণ থেকে কত মোল চলে গেছে, তারপর অবশিষ্ট মূল সংখ্যাকে আমরা বাই করতে পারবো না? হ্যাঁ, অবশিষ্ট মূল সংখ্যাকে আমরা বাই করতে পারবো। তারপর অবশিষ্ট মূল সংখ্যা থেকে আমরা অবশ্যই ঘনমাত্রা বাই করতে পারবো। আমি আবার বলি, দেখো আমরা দেখবো যেখানে আমার শুরুতে কত মোল ছিল, তারপর আমরা দেখবো যে আমরা যখন এই কারেন্টগুলো দিছি তখন আমার এখান থেকে কত মোল লবণ চলে গেছে, তারপর অবশিষ্ট যে লবণটা আছে তার ঘনমাত্রা কত সেটাকে আমরা বাই করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই বাই করবো। তো আমরা ধরলাম যে আমার আদে একদম শুরুতে আমরা ধরলাম N1। তো N1 সমান সমান কত হবে ভাই বলতো? N1 সমান সমান হবে তোমার, দেখো যে শুরুতে আমার মূল সংখ্যা কত হবে? S ইন্টু ভি হবে। তো আমরা দিলাম S ইন্টু ভি দিলাম, ওকে, শুরুতে। আচ্ছা, তারপর আমরা দেখি যে বিক্রিয়া শেষে ওকে, তো বিক্রিয়া শেষে এখান থেকে তুমি আমাকে বলতো যে এখানে কতটুকু মোল চলে যাবে বলতো? এই মূল সংখ্যা যদি আমরা N2 ধরি, তার মানে N2 সমান সমান কত হবে? আমার আইটি ডিভাইডেড বাই ইএফ হবে। মানে দ্রবণ থেকে যত মোল চলে যায় সেটাকে আমরা বলি আইটি ডিভাইডেড বাই ইএফ, আর প্রাথমিক অবস্থায় যেটা ছিল সেটাকে আমরা বলি এস ইন্টু পি। ওকে, এখন দেখো শুরুতে মূল সংখ্যা ছিল, সেখান থেকে আমরা লবণ চলে গেছে, তার মানে অবশিষ্ট মূল সংখ্যা কত হবে? সো অবশিষ্ট মূল সংখ্যা যেটা আছে, অবশিষ্ট আমি ধরলাম এন প্রাইম ধরলাম। সো এন প্রাইম সমান সমান কী হবে? আমার শুরুতে কতটুকু ছিল, এখান থেকে কতটুকু চলে গেছে। তো এই দুটোকে বিয়োগ দিলে কি আমি অবশিষ্ট পাবো না? দেখো আমার শুরুতে ছিল তোমার N1 পরিমাণ, আর কতটুকু চলে গেছে ভাই বলতো? চলে গেছে আমার N2 পরিমাণ। তার মানে N1 মাইনাস N2 বিয়োগ দিলে কি আমরা অবশিষ্ট মূল সংখ্যা পাবো না? হ্যাঁ, আমরা অবশিষ্ট মূল সংখ্যা পাবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো এন প্রাইম যেটা আছে, এন প্রাইম সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা এস প্রাইম ইন্টু ভি লিখতে পারি না? কারণ আমরা জানি এন সমান সমান আমরা এস ইন্টু ভি লিখতে পারি। ওকে, তো দেখো এস প্রাইম ইন্টু ভি লিখলাম। ওকে, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া যে আমার এস প্রাইম সমান সমান কি হবে? আচ্ছা, আমরা এখানে N1 লিখি। N1 মানে কত? N1 মানে হচ্ছে তোমার এস ইন্টু ভি মাইনাস N2 মানে কত? আইটি ডিভাইডেড বাই ইএফ। ওকে, আচ্ছা, তার মানে দেখো তো আমার নতুন যে ঘনমাত্রা আছে এস প্রাইম সমান সমান কত হবে? এস ইন্টু ভি মাইনাস আইটি ডিভাইডেড বাই ইএফ ইন্টু হবে তোমার ডিভাইড বাই হবে তোমার ভি হবে। তো এই যে দেখো এটা আমার শর্টকাটে আসছে আর কি। তো দেখো তো এটা আমার আনসারটা কত হবে? দেখো তো আমার এস সমান সমান কত হবে? এস সমান সমান হবে, দেখো তো শুরুতে আমার ঘনমাত্রা কত ছিল? 2 ছিল। তো 2 দিলাম ইন্টু আমার আয়তন কত? 500 ml। তো 500 ml মানে সেটা কত লিটার? 0.5 লিটার। সো 0.5 দিলাম আমি, তারপর দিলাম আমি মাইনাস। তো তুমি আমাকে বলো এখানে কারেন্ট কতটুকু দিয়েছি? আমরা কারেন্ট দিয়েছি 96.5 দিয়েছি, তো 96.5 দিয়েছি। ওকে, আচ্ছা, সময় কতটুকু? সময় হচ্ছে তোমার 1000। তো আমি এখানে দিলাম 1000। তো 1000 মানে কি 10 কিউব দিলাম। ঠিক আছে, 10 কিউব দিলাম। ওকে, আর ই কত ভাই বলো তো? ই হচ্ছে তোমার কপার সালফার, তার মানে তার তুল্য সংখ্যা কত হবে? তার তুল্য সংখ্যা হবে তোমার 2 হবে। সো 2 দিলাম। ওকে, আচ্ছা, এফ মানে কত? এফ মানে হচ্ছে তোমার 96,500। ঠিক আছে, তো 96,500 আমরা কি লিখতে পারি? 96,500 আমরা লিখতে পারি যে 96.5, আচ্ছা দুঃখিত আমি 96,500, তাই না? 96,500 এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে 96.5 ইন্টু হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার কিউব লিখতে পারি, তাই না? ওকে, তো আমরা একটু হিসাব সুবিধাতে আমরা এটাকে এইভাবে লিখি যে 96.5 ইন্টু লিখলাম আমরা 10 টু দি পাওয়ার কিউব লিখলাম। ওকে, তাহলে দেখো এখানে কি হয়? এখানে 10 কিউব কাটা, 96.5 কাটা, তার এখানে কি থাকে? হাফ থাকে। আর ডিভাইড বাই আমার আয়তন কতটুকু? আয়তন হচ্ছে তোমার 500 ml। সো 500 ml মানে কতটুকু? 500 ml মানে হচ্ছে তোমার 0.5 লিটার। ওকে, সো দেখো তো এটা হিসাব করে কত আসে? দেখো তো এখানে আসে তোমার 1 মাইনাস 0.5 আসে। 1 মাইনাস 0.5, 1 মাইনাস এটা এখানে তো হাফ আসে, তার মানে 1 মাইনাস 0.5 ডিভাইড বাই 0.5,
তার মানে দেখো তো কত আসে, দেখো তো যে আমার এখানে 0.5 ডিভাইড বাই 0.5, তার মানে কত আসে এখানে 1 মোলার আসে। তার মানে আনসার কোনটা হবে, আনসার হবে তোমার 1 মোলার। তার মানে 2 মোলার 500 ml কপার সালফেট দ্রবণে যখন আমি 96.5 এম্পিয়ার বিদ্যুৎ 1000 সেকেন্ড যাবত চালনা করব, তখন তার অবশিষ্ট ঘনমাত্রা হবে তোমার 1 মোলার। দেখো শুরুতে ছিল ঘনমাত্রা 2 মোলার, এখন কমে সেটা হয়ে গেছে 1 মোলার। ঠিক আছে, তার মানে আনসার কোনটা হবে? এটা তো কোথাও আসেনি, সাস্টে কি আসতে আসতে পারে না? সাস্টে তো অবশ্যই আসতে পারে, ইঞ্জিনিয়ারিং স্টাইলের কোয়েশ্চেনগুলো আসে না। আচ্ছা ওকে, এই 1 মোলার হবে, 0.5 কাটা, তার মানে 1 মোলার। শুরুতে ছিল 2 মোলার, এখন সেটা হয়ে গেছে 1 মোলার। এই সূত্র ইউজ করবা আর কি, এই সূত্র ইউজ করবা। আচ্ছা ওকে, এখন বলছে যে 2 মোলার 500 ml কপার সালফেট দ্রবণে 9.65 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে কোষটি কতক্ষণ সচল থাকবে। আচ্ছা, তো সচলের কনসেপ্টটা আমি কি বলছিলাম, দেখো যে আমার এখানে আমাদের যতটুকু লবণ আছে, ধরো সাপোজ আমি ধরলাম যে আমার n পরিমাণ লবণ আছে। এখন n পরিমাণ লবণ যখন আমার দ্রবণ থেকে চলে যাবে, তখন সেখানে কি কোনো কিছু অবশিষ্ট থাকবে? সেখানে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তো কোনো কিছু অবশিষ্ট থাকবে না মানে কি, সেটা কোষটা বন্ধ হয়ে যাবে। তো কোষটা কতক্ষণ সচল থাকবে ভাই বলতো? আমার যতক্ষণ না পর্যন্ত এই যে মূল সংখ্যাটা আছে, এই মূল সংখ্যাটা শেষ না হয়। এই মূল সংখ্যাটা যখন শেষ হয়ে যাবে, তখনই আমার কোষটা বন্ধ হয়ে যাবে। সো আমাকে দেখতে হবে যে আমার এই যে মূল সংখ্যাটা আছে, এই যে আমার লবণের পরিমাণটা আছে, এইটা শেষ হইতে আমার কতটুকু সময় লাগে। এইটা শেষ হইতে যতটুকু সময় লাগে, আমার কোষটা ঠিক ততক্ষণ সচল থাকবে। আমি আবার বলি দেখো, আচ্ছা আচ্ছা আমি আবার বলি দেখো যে আমার এখানের মধ্যে যত মূল লবণ আছে, সেই মূলটা দ্রবণ থেকে চলে যেতে যে পরিমাণ সময় লাগে, আমার কোষটা কিছু ততক্ষণ সচল থাকবে না। কারণ আমরা জানি যে যে পরিমাণ লবণ আছে, সেই পরিমাণ লবণ যদি এখান থেকে চলে যায়, তার মানে কোষটা বন্ধ হয়ে যাবে। আর কোষ বন্ধ হয়ে যাওয়া মানে কীভাবে বলতো, আমার কোষটা সচল থাকবে না। তার মানে আমরা দেখবো যে আমার এই যে মূল সংখ্যাটা আছে বা এই যে পরিমাণটা আছে, এই পরিমাণ লবণ দ্রবণ থেকে চলে যেতে কতটুকু সময় লাগে। সো দেখো আমরা লিখবো n সমান সমান লিখবো আমরা IT ডিভাইডেড বাই এফ লিখবো। ওকে, এখন আমাকে সময় বের করতে হবে, টি বের করতে হবে। সো টি সমান সমান কি হবে? টি সমান সমান হবে তোমার NEF ডিভাইড বাই আই হবে। সো n সমান সমান কত ভাই বলতো? এখানে কত মোল আছে দেখো, যে 2 মোলার 500 ml। তার মানে দেখো আমরা এখানে লিখলাম এস ইন্টু ভি লিখলাম, ভিটা অবশ্যই লিটার এককে, ইন্টু দেখো তো ভাইয়া এখানে আমার তুল্য সংখ্যা কত? কপার সালফেট ক্ষেত্রে তার তুল্য সংখ্যা তোমার +2, মানে চার্জ +2, তার মানে তার তুল্য সংখ্যা হবে তোমার 2 হবে। আর এফ এর মান কত? এফ এর মান হচ্ছে তোমার 96,500 করলাম। ওকে, আর আমি এখানে কারেন্ট কতটুকু দিচ্ছি? কারেন্ট দিচ্ছি আমি 9.65 এম্পিয়ার। ওকে, তো দেখো আমরা এখানে একটু এভাবে লিখি যে 96,500কে আমরা একটু হিসাবে সুবিধাতে লিখলাম আমরা 9.65। ঠিক আছে, আমি লিখলাম এখানে যে 9.65 ইন্টু দেখো 96,500, তো এটাকে আমরা যদি লিখি যে 9.65 ইন্টু 10⁴ লিখতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা একটু মানগুলো বসাই। তো এস এর মান কত? এস এর মান হচ্ছে তোমার 2। আর ভি মানে কত? 500 ml। 500 ml মানে সেটা হচ্ছে তোমার 0.5 লিটার। আর এখানে দিলাম আমি 2 দিলাম, আর এখানে দিলাম আমি 9.65 দিলাম, 9.65 দিলাম। তো 9.65 ইন্টু হচ্ছে তোমার 10⁴ দিলাম। ওকে, 10⁴ দিলাম। ওকে, তাহলে দেখো তো, আর নিচে দিলাম আমি 9.65 দিলাম, 9.65 দিলাম। ওকে, তাহলে দেখো তো আমি কাটাকাটি করলাম, তার এখানে কি থাকে তোমার 2 ইন্টু 0.5, তার মানে হচ্ছে তোমার 1। সো 1 ইন্টু 2 মানে হচ্ছে তোমার 2, আর 2 ইন্টু 10⁴, তো মানে 2 ইন্টু 10⁴ মানে কতটুকু থাকে? এটা হচ্ছে তোমার 20,000 সেকেন্ড, 20,000 সেকেন্ড। অর্থাৎ দেখো যে আমার এই যে লবণটা ছিল, এই লবণটা আমার কোষ থেকে চলে যেতে 20,000 সেকেন্ড সময় লাগে। আর যখনই এই লবণটা দ্রবণ থেকে চলে গিয়ে শেষ হয়ে যাবে, তখনই আমার কোষটা বন্ধ থাকবে। তার মানে কোষটা কতক্ষণ সচল থাকবে? কোষটা সচল থাকবে তোমার 20,000 সেকেন্ড। ঠিক আছে, তার মানে আনসার কোনটা হবে? আনসার হবে সি। আচ্ছা ওকে, চলো এখন আমরা লাস্ট ম্যাথটা দেখি। এখন বলছি যে একই পরিমাণ চার্জ প্রবাহিত করা হলে যদি 9 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হয়, তাহলে কতটুকু ক্যালসিয়াম ধাতু জমা হবে। ঠিক আছে, তার মানে দেখো আমি উভয় ক্ষেত্রে কিন্তু চার্জ সেম দিতেছি। তার মানে দেখো এখানে কি আছে? অ্যালুমিনিয়াম আছে, ক্যালসিয়াম আছে। তার মানে দেখো অ্যালুমিনিয়ামে আমি যে পরিমাণ চার্জ দিতেছি, আমি ক্যালসিয়ামে কিন্তু ঠিক একই পরিমাণ চার্জ দিতেছি। আচ্ছা ওকে ফাইন। এখন দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিউ সমান সমান কি হবে? কিউ সমান সমান হবে তোমার এন অফ এল, মানে অ্যালুমিনিয়ামের মূল সংখ্যা ইন্টু অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত ভাই বলতো? অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা তোমার 3, আর এফ এর মতো রেখে দিলাম। আবার দেখো কিউ সমান সমান আমরা কি জানি? NEF জানি। তার মানে এখানে লিখলাম আমরা এন অফ ক্যালসিয়াম ইন্টু ক্যালসিয়ামের তুল্য সংখ্যা কত? 2, আর এফ এর মতো রেখে দিলাম। সো দেখো এফ উভয় পক্ষ থেকে কাটাকাটি করে দিলাম। ওকে, এখন আমার লাগবে কি? আমার লাগবে যে ক্যালসিয়াম যেটা আছে তার ভর লাগবে, ডব্লিউ মানটা লাগবে, তাই না? আচ্ছা ওকে, সো আমরা দেখো এখানে লিখলাম যে এন অফ ক্যালসিয়াম,
সো এন অফ ক্যালসিয়াম সমান সমান কত হবে, দাঁড়া একটা মিনিট, 3 ইন্টু এন অফ এ এল ডিভাইডেড বাই কত হবে, 2 হবে, তাই না? আচ্ছা ওকে, তারপরে দেখো 3 দিলাম আমাকে, আর অ্যালুমিনিয়াম দেখো মূল সংখ্যাকে আমরা বাই করতে পারবো না, হ্যাঁ বাই করতে পারবো। সো ডব্লিউ ডিভাইড বাই এম, ডব্লিউ সমান সমান কত হবে, 9 গ্রাম হবে, 9 গ্রাম হবে। আর নিচে এম যেটা আছে অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত বা পারমাণবিক ভর কত, 27 দিলাম, আমি 27 দিলাম, আর ডিভাইড বাই আমি 2 দিলাম। ওকে, তো দেখো তো ভাই এখানে কি হবে, দেখো 3 দ্বারা আমি 27কে কাটাকাটি করলে তো আমার এখানে কি আসে, 9 আসে, আর 9 9 কাটাকাটি করলে এখানে কি আসে ভাই বলতো, 1 মোল আসে। আচ্ছা সরি, এখানে 1 আসে, তার মানে এখানে কত মোল পাবো আমরা, এর মধ্যে আমরা হাফ মোল পাবো। ওকে, হাফ মোল পাবো। ওকে, তার মানে দেখো আমরা এখানে আমি একটু পাশে লিখি যে এন অফ ক্যালসিয়াম সমান সমান হচ্ছে তোমার 0.5 মোল বা হাফ মোল লিখলাম, আমরা হাফ লিখলাম, হাফ মোল। ওকে, এখন ক্যালসিয়ামের তো ভর লাগবে, সো আমরা লিখে এন সমান সমান কি লিখতে পারি, ডব্লিউ ডিভাইড বাই এম লিখতে পারি, আর এই পাশে আর লিখলাম আমরা হাফ লিখলাম। ওকে, তার মানে ডব্লিউ সমান সমান কি হবে, এম ডিভাইড বাই 2 হবে। তার মানে দেখো এম, তো ক্যালসিয়াম যেটা আছে তার আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে তোমার 40 ডিভাইড বাই দিলাম আমরা 2। তার মানে দেখো তো এখানে ডব্লিউ মানটা কত হবে, ডব্লিউ মানটা হবে তোমার 20 গ্রাম। তার মানে দেখো একই চার্জ প্রবাহিত করা হলে যদি সেখানের মধ্যে 9 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হয়, তাহলে সেখানের মধ্যে তোমার 20 গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে। বুঝছো কিনা সবাই? বুঝছো কিনা সবাই, 20 গ্রাম হবে। আচ্ছা আচ্ছা, বুঝছো কিনা সবাই? আচ্ছা ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা কোন জায়গায় বুঝছো না, আমি একটু পিসি থেকে দাঁড়াও, আমি একটু ওয়েবসাইটে কমেন্টগুলো দেখি। আচ্ছা, সবাই কি বুঝছো? কোন জায়গায় বুঝছো না একটু জানাও তো আমাকে। আচ্ছা, তো তুমি তো মোটামুটি সব কিছু বুঝছো। আচ্ছা, তো আমরা ক্লাসটা শেষ করে দিই, আমরা ক্লাসটা শেষ করে দিই, ঠিক আছে? তোমরা যদি কোনো কিছু না বুঝো আমাকে একটু জানাও, আমি আবার বুঝিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, ক্লাসের নাম্বারগুলো, ক্লাসের স্লাইডগুলোর নাম্বার দিয়ে দিব, কি নাম্বার বলো তো? আচ্ছা আচ্ছা, একজন বলছে এর কম বেশি কীভাবে বুঝবো। আচ্ছা, ঘনমাত্রা কম বেশি কীভাবে বুঝবো এটা দেখার দরকার নেই, আমি তোমাকে একটা মানে বাংলা কথা বলি, যে তুমি যখন হ্যালোজেন দেখবা, ওইশ মাইনাস এবং হ্যালোজেন, তখন তুমি সেখানের মধ্যে হ্যালোজেনটাকে প্রায়োরিটি দিবা। আর ঘনমাত্রা তো আমরা জাস্ট ধরে নিছি, কারণ হচ্ছে তোমার ওইশ মাইনাসের ঘনমাত্রা খুবই কম থাকে পানিতে, ঠিক আছে? প্রথম দিকে কোনটা সমস্যা ছিল একটু বলো তো, লাস্টের ম্যাথগুলো কি আসে কিনা? আচ্ছা, লাস্টের ম্যাথগুলো হচ্ছে আমি শাস্ত্রের জন্য দেখাইছি আর কি, মানে যদি শাস্ত্রের মধ্যে একটু উল্টা পাল্টা প্রশ্ন করে তাহলে যেন তোমরা ঘাবড়ে না যাও, এই জন্য আমি একটু এই জিনিসগুলো দেখাইছি। এই জিনিসগুলো কিন্তু মূলত ইঞ্জিনিয়ারিং এর কন্টেন্ট, সো আমি তাও দেখাই দিছি আর কি, যেন তোমরা মানে ঝামেলা না হয় আর কি তোমাদের সাথে। আচ্ছা তাহলে শেষ করে দিতে, ঠিক আছে? আচ্ছা ওকে ভাই, শেষ করে দিই তাহলে, শাকিল ভাই। হ্যাঁ হ্যাঁ দেন। আচ্ছা, আর একজন বলছে যে ফার্স্ট দিকে স্লাইডারগুলো একবার দেখে দেন, তুমি একটু ক্লাসের রেকর্ড দেখে নিও, রেকর্ড দেখার পর যদি তুমি না বুঝো আমাকে একটু নক করিও, ঠিক আছে? আমি প্রয়োজনে আলাদা করে ভিডিও বানায় আপলোড করবো, সমস্যা নেই। তাও তুমি একটু ক্লাসের রেকর্ড দেখিও, রেকর্ড দেখে যদি না বুঝো আমি আবার এগুলো দেখাই দেবো না। পাত্রের ভিতরের বিক্রিয়াগুলো বুঝো নাই না? আচ্ছা, না বুঝে সমস্যা নেই, আমি
হয়তো বা এক্সট্রা তুমি ক্লাসের রেকর্ড দেখো, আর যদি রেকর্ড দেখে না বুঝো আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দিয়ে দিই, মনে সমস্যা নেই। তো আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করে ফেলি, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।